আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে তোমার দুইটা অধ্যায় হয়ে গেছে। প্রথম দুইটা অধ্যায় আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, ফুল প্লে লিস্ট তোমাদের দেয়া হয়ে গেছে। তো আজকে আমরা এর পরে যে অধ্যায়টা আছে অর্থাৎ 3 নাম্বার অধ্যায় কোষ রসায়ন, এই অধ্যায়টা শুরু করব। তো অধ্যায়টা শুরু করার আগে অধ্যায় সম্পর্কে যদি তোমাদের কিছু কথা বলি, অধ্যায়টা প্রথমত একটু বড় আছে। আর দ্বিতীয় কথা হলো এই অধ্যায়তে তোমার বোঝার জিনিসপত্র অনেক কম। এই অধ্যায়তে একটু মুখস্থ করা লাগবে, একটু মুখস্থ করা লাগবে, কারণ এই অধ্যায়তে মানে মূলত তোমার বৈশিষ্ট্যের উপরে অধ্যায়টা, আর অধ্যায়টা একটু মুখস্থ করা লাগবে। তো আমি মূলত তোমাদেরকে কিছু ট্যাকটিক্স শিখাবো, মানে এই অধ্যায়তে মূলত তোমাদের কিছু ট্যাকটিক্স শিখাবো, যে এই ট্যাকটিক্স ইউজ করে তোমরা যদি মনে রাখো তাহলে জিনিসটা তোমাদের মাথার ভিতরে থাকবে। আরেকটা জিনিসকে আমি পড়া কমাই দেবো, অর্থাৎ অনেক কিছু বাদ দিয়ে দিব। অনেক কিছু বাদ দিয়ে দিলে কি হবে, এই অধ্যায়ে যে মানে আজে বাজে জিনিসপত্র আছে এইগুলা তোমার পড়া লাগবে না। কিন্তু এই অধ্যায়তে আবার কিছু কিছু জিনিস দেখবে, কিছু আজাইরা টাইপের জিনিস, এগুলো আসলে আমি বাদ দিতে পারি নাই, কারণ এইগুলার ইম্পর্টেন্স আছে, এই জন্য এই জিনিসগুলো বাদ দিতে পারি না। তো এই অধ্যায়ের জন্য আমার তোমাদের একটা সাজেশন থাকবে, তোমাদের একটু পড়া লাগবে এই অধ্যায়টা। এই অধ্যায়টা একটু পড়া লাগবে, একটু মুখস্থ করা লাগবে। তো আমি ট্রাই করবো যে তোমাদের পড়াটা যত কম করানো যায়। তো আজকে আমরা শুরু করবো। তো আজকে আমাদের চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টারের নাম হলো তোমার কোষ রসায়ন। কোষ রসায়ন। তো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, আমি একটা ভিডিও বানাইছিলাম যে তোমার হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায়ের সম্পর্ক আছে। তো এরকম একটা ভিডিও বানাইছিলাম। তো ওইখানে মেনলি আমি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম, বায়োলজিকে আনি নাই। শুধুমাত্র এই অধ্যায়টাকে আনছিলাম, কারণ কি এই অধ্যায়ের সাথে তোমার আমরা যে অধ্যায়টা পড়ি তোমার হলো তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন, ওই অধ্যায়ের সাথে এই অধ্যায়ের একটু সম্পর্ক আছে। এখন ওই অধ্যায় না পড়ে এই অধ্যায় পড়লে যে একদমই বুঝবে না এরকম না, বাট হালকা পাতলা ওই অধ্যায়টা পড়লে হালকা একটু সুবিধা হবে, একটু তোমার সুবিধা হবে। তো অনেকে যারা জৈব রসায়ন পড়ছো তাইলে তো তারা বুঝতে পারবা যে আসলে সুবিধাটা কি হবে। তো ওই অধ্যায়ের সাথে এই অধ্যায়ের একটু সম্পর্ক আছে। তো কথা না বাড়ায় আমি প্রথমে কিছু অংশ, মানে আজকে আমি যে পার্টটা তোমাদের পড়াবো ওই পার্টটা আমি তোমাদেরকে প্রথমত লাগাই দিই। এখন এই অধ্যায়টা তোমার মেইনলি চারটা ভাগ, মানে 4টা থেকে 5টা ভাগে বিভক্ত করা। তোমার হলো শর্করা আছে, প্রোটিন আছে, লিপিড আছে, এনজাইম আছে, আর হলো তোমার আছে অ্যামিনো অ্যাসিড আছে। তো আজকে আমরা তোমার প্রথম টপিক যেটা অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট, তো এই টপিকটা অনেক বড়, অন্যগুলা কম্পারেটিভলি অনেক ছোট, বাট এই টপিকটা অনেক বড়। তো এই টপিকটার অর্ধেক আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব। তো তোমরা চলে যাও তৃতীয় অধ্যায় কোষ রসায়ন। তো একদম শুরুতে চলে আসো, একদম মানে শুরুতে তো একটা প্যারা আছে জীবকোষের রাসায়নিক উপাদান। তো জীবকোষের রাসায়নিক উপাদান এই প্যারাতে তোমরা সবাই চলে যাও। এই প্যারাতে যাওয়ার পরে তোমার হলো এই প্যারা তুমি হলো একদম নিচে চলে যাও, দেখবা এই প্যারার নিচে আরেকটা প্যারা আছে, তার নিচে আরেকটা প্যারা আছে। এই প্যারার শুরুতে লেখা আছে জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট হলো 92টি, জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট 92টি, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো তারপরের লাইনটা দাগাও যে 92টি এলিমেন্টের মধ্যে জীবের 96% বস্তুই অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত। তো এই লাইনটুকু দাগাও, অর্থাৎ প্রথম দুইটা লাইনই দাগাও। প্রথম দুইটা লাইন দাগানোর পরে পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় একটা প্যারা আছে তোমার রাসায়নিক বন্ড। তো এই রাসায়নিক বন্ড প্যারাতে তোমার দিকে আছে রাসায়নিক বন্ড 3 প্রকার: আয়নিক, কোভ্যালেন্ট, হাইড্রোজেন বন্ড। তো 3 প্রকার দাগাও। আর আয়নিক, কোভ্যালেন্ট, হাইড্রোজেন বন্ড, এই 3টা ওয়ার্ড দাগাও। এই 3টা ওয়ার্ড দাগাইলা। দাগানোর পরে দেন নিচে চলে আসো। নিচে দেখবে একটা প্যারা শুরু হয়েছে, প্যারার নাম হলো তোমার পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, তো এই পেপটাইড বন্ড ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে তোমার এর ভিতরে লেখা আছে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে সৃষ্ট বন্ড। তো এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগানোর পরে তোমার পাশে লেখা আছে এটি কোভ্যালেন্ট বন্ড। তো এই এতটুকু দাগাও, এটি কোভ্যালেন্ট বন্ড, এতটুকু দাগাও। তারপরে আরেকটা প্যারা শুরু হয়েছে, লেখা আছে গ্লাইকোসাইডিক বন্ড, এতটুকু দাগায়। দাগানোর পরে ভিতরে লেখা আছে মনোস্যাকারাইড সময়ের মধ্যকার বন্ড হলো গ্লাইকোসাইডিক বন্ড। তো এই পুরা লাইনটুকু দাগাও। পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় কিছু দাগানো লাগবে না। দেন হলো আমাদের আসল যে টপিকটা কার্বোহাইড্রেট, ওইটা শুরু হবে, অর্থাৎ আমাদের এই শুরুতে জাস্ট এতটুকুই দাগানো লাগবে, জাস্ট একটু, আর বেশি কিছু দাগানো লাগবে না, আর কিছু দাগাবা না। তোমরা কার্বোহাইড্রেটে চলে আসো, কার্বোহাইড্রেট বা শর্করা। তো এটা আসো, এটা তোমার প্রথম প্যারা। প্রথম প্যারাই লেখা আছে কার্বোহাইড্রেট কি। এই প্যারার দ্বিতীয় লাইনে লেখা আছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। তো এতটুকু দেখাও, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কি? 1:2:1। তো এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে আহ তারপরে তোমরা এসে চলে আসো তোমার হলো নিচে। নিচে হলো তোমার হলো এই প্যারারই নিচে লেখা আছে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা হলো পলিহাইড্রিক্স হাইড্রক্সি কিটোন। এতটুকু দাগাও। কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলে দাগানোর পর দেখবা আরেকটা প্যারা শুরু হয়েছে। তো এই প্যারা তোমার নিচের লাইনে আসো, এই প্যারার নিচের লাইনে আসো।
হাইড্রেটস অফ কার্বন। এই প্যারার নিচের লাইনে দেখো লেখা আছে অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। নিচের লাইনের উপরের লাইনে লেখা আছে অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। এই লাইনটুকু দেখাও। দেন এর নিচের লাইনে লেখা আছে সারা বিশ্বের সকল জৈব বস্তুর মধ্যে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পাওয়া যায়। এই লাইনটুকু দেখাও। দেন একটা প্যারা শুরু হয়েছে তোমার কার্বোহাইড্রেটের উৎস। তো এই প্যারাতে যাও, এই প্যারা তোমার শুরুতে লেখা আছে প্রধান উৎস হলো উদ্ভিদ। এতটুকু দেখাও। এতটুকু দেখানোর পরে তারপরে দেখবা যে তোমার নিচের লাইনে শুরুতে লেখা আছে উদ্ভিদের, এতটুকু দেখাও। উদ্ভিদের দেখাও, তার একটু গোটা করে লেখা আছে সেলুলোজ ও স্টার্চ রূপে কার্বোহাইড্রেট থাকে। সেলুলোজ ও স্টার্চ রূপে কার্বোহাইড্রেট থাকে। দেন আরেকটা পয়েন্ট মানে আরেকটা লাইন শুরু হয়েছে প্রাণীদের যকৃৎ, পেশি ও দুধে যথাক্রমে গ্লাইকোজেন, ল্যাকটিক অ্যাসিড ও ল্যাকটোজ রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। তো এই পুরা লাইনটুকু দেখাও। প্রাণীদের থেকে শুরু করে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে, এই পুরা লাইনটুকু দেখাও। দাগানোর পরে তোমার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য আছে। তো এখানে আমাদের কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য সবগুলোই দাগানো লাগবে। অর্থাৎ 1 নম্বর পয়েন্টে দানাদার ব্র্যাকেটে চিনি, তন্তুময় ব্র্যাকেটে সেলুলোজ, তারপরে পাউডার জাতীয়, এই পুরাটুকুই দাগাও। দেন 2 নম্বর পয়েন্টে স্বাদে মিষ্টি ব্র্যাকেটে সুক্রোজ, স্বাদহীন ব্র্যাকেটে সেলুলোজ, এই পুরাটুকু দাগাও। দেন 3 নম্বর পয়েন্ট পুরা দাগাও যে বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়, পুরাটুকু দাগাও। 4 নম্বর পয়েন্ট পুরা দাগাও যে অধিকাংশই পানিতে অদ্রবণীয় তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়, এই পুরাটুকু দাগাও। অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে, এই পুরাটুকু দাগাও। আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে, এই পুরাটুকু দাগাও। অর্থাৎ এখানে কিন্তু আমাদের পয়েন্ট বৈশিষ্ট্য সবগুলাই দাগানো লাগবে, মানে এই সবগুলাই ইম্পর্টেন্ট। তারপরে আসো কার্বোহাইড্রেটের কাজ। তো 1 নম্বর পয়েন্টে জীবদেহ শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, এতটুকু দাগাও। এতটুকু দাগাও। তারপরে তুমি চলে আসো 2 নম্বরে। 2 নম্বরে আসো। 2 নম্বরে কি লেখা আছে? 2 নম্বরে লেখা আছে উদ্ভিদের। প্রথমে উদ্ভিদের করো। প্রথমে উদ্ভিদের টুকু দাগাও। উদ্ভিদের দাগানোর পরে একটু করে পরে লেখা আছে গাঠনিক উপাদান, এতটুকু দাগাও। প্রথমে উদ্ভিদের দেখাও, তার একটু কোটা পরে লেখা আছে গাঠনিক উপাদান, এতটুকু দেখাও। তারপরে কি আছে? তারপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে হলো কার্বন কাঠামো প্রদান করে, এতটুকু দেখাও। যে উদ্ভিদের প্রথমে উদ্ভিদ দেহে তার একটু কোটা পরে কার্বন কাঠামো প্রদান করে, এতটুকু দেখাও। উদ্ভিদ দেহে দেখাও, কার্বন কাঠামো দেখাও, প্রদান করে দেখাও, এতটুকু দেখাও। দাগানোর পরে 4 নম্বর পয়েন্টে আসো। 4 নম্বর পয়েন্ট পুরা দেখাও প্রাণী দেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এই পুরা লাইনটুকু দেখাও। পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার হলো 5 নম্বরে সঞ্চয়ী পদার্থ, এতটুকু দেখাও। সঞ্চয়ী পদার্থ এতটুকু দেখাও। সঞ্চয়ী পদার্থ এতটুকু দেখাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার হলো 6 নম্বরে আসো। 6 নম্বরে তুমি কেলভিন চক্র, ক্রেব চক্র, এতটুকু দেখাও। কেলভিন চক্র, ক্রেব চক্র, এতটুকু দাগানোর পরে একটু করে লেখা আছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এতটুকু দেখাও। দেন পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় তোমার হলো 7 নম্বরে আসো। 7 নম্বরে তোমার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে, কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে, এতটুকু দেখো। যেমন এটিপি, এনএডিপি, এফএডি, এতটুকু আছে, এতটুকু দেখো। তারপরে কি আছে? তারপরে তোমার হলো 8 নম্বরে অ্যাসিড বিপাক, এতটুকু দেখো। অ্যাসিড বিপাক, এতটুকু দেখো। অ্যাসিড বিপাক, এতটুকু দেখো। দেন 10 নম্বরে আসো। 10 নম্বরে তোমার হলো নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট, এতটুকু দেখো। নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ, এতটুকু দেখো। তার একটু করে কার্বোহাইড্রেট লেখা আছে, এতটুকু দেখো। দেন কি আছে? দেন হলো 11 নম্বরে আসো। 11 নম্বরে প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে, এই পুরা লাইনটুকু দেখো। প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে, এতটুকু দেখো। তারপরে 13 নম্বরে আসো। 13 নম্বরে উদ্ভিদকে দৃঢ়তা ও সূক্ষ্মতা প্রদান করে, উদ্ভিদকে দৃঢ়তা ও সূক্ষ্মতা প্রদান করে, সুরক্ষা প্রদান করে, উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে, এতটুকু দেখো। তো এই হলো মোটামুটি, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বাদ দিচ্ছি, তাছাড়া মোটামুটি সব পয়েন্টই দাগাতে বলছি, কারণ সবগুলারই আসলে ইম্পর্টেন্স আছে। তারপর চলে যাও। তারপর দেখবা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ নামক একটা প্যারা আছে। তো এখানে ফার্স্টে তোমার কার্বোহাইড্রেট দেওয়া আছে। তো কার্বোহাইড্রেট তোমার 3টা পয়েন্ট দিয়ে আছে। প্রথমে স্বাদের ভিত্তিতে, রাসায়নিক রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, আর হলো বিজারণ ক্ষমতার ভিত্তিতে। তো এই 3টা দাগাও। দাগানোর পরে তোমার হলো স্বাদের ভিত্তিতে সুগার, নন সুগার দাগাও। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই পুরাটুকু দাগাও। দেন বিজারণ ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, এই পুরাটুকু দাগাও। দেন হলো মনোস্যাকারাইডের ভিতরে যাও। মনোস্যাকারাইডের ভিতরে তুমি শুধু ট্রাইওস ওয়ার্ডটা দেখাও, ট্রাইওস দেখাও, আর কিছু দেখানো লাগবে না। ডাইস্যাকারাইডের ভিতরে যায় 3টাই দাগাও। সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, 3টাই দাগাও। তারপরে কি আছে? তারপরে হলো অলিগোস্যাকারাইডে যে জাস্ট ট্রাইস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও, জাস্ট ট্রাইস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। পলিস্যাকারাইডে তোমার গঠন সহায়ক আর সঞ্চিত গঠন সহায়ক যে 2টা আছে ওই 2টাই দাগাও। সেলুলোজ, পেকটিন 2টাই দাগাও। সঞ্চিততে স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন 2টাই দাগাও। অর্থাৎ এই ছকটা মোটামুটি তোমার পুরাই দাগানো লাগবে। তারপরে তুমি চলে আসো স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার। তো সুগার আর নন সুগার। তো সুগারের বৈশিষ্ট্যগুলো দাগাও। স্বাদে মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়, এই 3টা বৈশিষ্ট্য দাগাও। উদাহরণ 3টা দাগাও, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এবার নন সুগারে যাও। স্বাদে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়।
উদাহরণ 3টা দাগাও, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। অর্থাৎ এই বৈশিষ্ট্য দাগাও, উদাহরণে দাগাও। এরপরে আছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, তো এতটুকু দাগাও রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। তো প্রথমে তুমি মনোস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও, 1 দিয়ে মনোস্যাকারাইড লেখা আছে, এই মনোস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। লাগানোর পরে তুমি এর ভিতরে তুমি 4 লাইন পরে যাও, 4 লাইন পরে লিখা আছে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেন পাশের পাশের পৃষ্ঠায় চলে যাও, চলে যাওয়ার পরে দেখবা যে প্রথমে প্রথমে সেকেন্ড লাইনে লিখা আছে জীবদেহে অধিকাংশ মনোস্যাকারাইড তোমার অপটিক্যাল আইসোমারের ডি সিরিজ যুক্ত। জীবদেহের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজ যুক্ত। তো এতটুকু দাগাও। এত দাগাইলা, দাগানোর পরে তোমার হলো ইসে লিখা আছে, তোমার হলো এই তারপরে একটা প্যারা শুরু হয়েছে, এই প্যারা তোমার দ্বিতীয় লাইনে লিখা আছে রিডিউসিং সুগার। এই রিডিউসিং সুগারটা ওয়ার্ডটা দাগাও, রিডিউসিং সুগার ওয়ার্ডটা দাগাও। রিডিউসিং সুগার ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে দেখবা যে এর পরের লাইনে দেখবে একটা ওয়ার্ড লিখা আছে বেনেডিক্ট দ্রবণ। বেনেডিক্ট দ্রবণ, এই ওয়ার্ডটা দাগাও, বেনেডিক্ট দ্রবণ, এই ওয়ার্ডটা দাগাও। দেন এখানে আর কিছু দাগানো লাগবে না। তারপরে তুমি যাও ট্রায়োস। তো ট্রায়োস ওয়ার্ডটা দাগাও, ট্রায়োস অবস্থার ভিতরে যাও, ভিতরে যাওয়ার পরে লিখা আছে 3 কার্বন বিশিষ্ট, এতটুকু দাগাও, 3 কার্বন বিশিষ্ট, এতটুকু দাগাও। তারপরে তোমার লিখা আছে গ্লিসারালডিহাইড আর হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন, দুইটা উদাহরণ দিয়ে আছে, গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটন। তো এই দুইটা দাগাও। এই দুইটা দাগানোর পরে তোমার একটু করে পরে লিখা আছে গ্লিসারাইড, একটু করে পরে বলতে তোমার 1 2 5 লাইন পরে, 5 লাইন পরে যাও, 5 লাইন পরে তোমার লিখা আছে যে গ্লিসারিলডিহাইড, তার একটু করে লিখা আছে অ্যালডোস শর্করা। তো এতটুকু দাগাও, প্রথমে গ্লিসারিলডিহাইড দাগাও, তারপরে অ্যালডোস শর্করা, এতটুকু দাগাও। তার একটু করে পরে তোমার লিখা আছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন কিটোস শর্করা, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার এর লাস্টের লাইনে, অর্থাৎ এই যে ট্রায়োজের লাস্টের লাইনে লিখা আছে অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে রিডিউসিং সুগার, মানে অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে বলা হয় রিডিউসিং সুগার বা হলো বিজারক শর্করা। তো এইটা পুরা দাগাও, অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে বলা হয় রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে দেখবা আরেকটা প্যারা শুরু হয়েছে টেট্রোস। তো টেট্রোস ওয়ার্ডটা দাগাও, তার একটু ভিতরে লেখা আছে 4 কার্বন বিশিষ্ট, এতটুকু দাগাও। দেন ভিতরে লেখা আছে ইরিথ্রোস, ইরিথ্রোস ওয়ার্ডটা দাগাও। দেন লেখা আছে অ্যালডোস শর্করা, দ্বিতীয় লাইনে লেখা আছে ইরিথ্রোস অ্যালডোস শর্করা, এটা দাগাও। দেন একটু করে পরে লেখা আছে ইরিথ্রোলোস কিটোস শর্করা, এতটুকু দাগাও, ইরিথ্রোলোস কিটোস শর্করা, এতটুকু দাগাও। দেন পেন্টোস শুরু হয়েছে, পেন্টোস দাগাও, ভিতরে লেখা আছে 5 কার্বন বিশিষ্ট, এটা দাগাও। দেন তার সেকেন্ড লাইনে লেখা আছে জাইলোস রাইবোস ডিঅক্সিরাইবোস ও অ্যারাবিনোস অ্যালডোস শর্করা। তো এই পুরা লাইনটুকু দাগাও, জাইলোস রাইবোস ডিঅক্সিরাইবোস ও অ্যারাবিনোস হলো অ্যালডোস শর্করা, এই পুরা লাইনটুকু দাগাও। তার পাশে আরেকটা লাইন আছে তোমার রাইবুলোস ও জাইলুলোস হলো কিটোস শর্করা, রাইবুলোস ও জাইলুলোস হলো কিটোস শর্করা, এতটুকু দাগাও। তারপরে তোমার রাইবোজে আসো, তো রাইবোজ ওয়ার্ডটা দাগাও, রাইবোজ প্যারা শুরু হয়েছে, রাইবোজ ওয়ার্ডটা দাগাও। এর হলো তোমার 4 নাম্বার 1 2 4 5 নাম্বার লাইনে তোমার লিখা আছে অ্যালডোপেন্টোস, একটা ওয়ার্ড লিখা আছে, এই অ্যালডোপেন্টোস ওয়ার্ডটা দাগাও, অ্যালডোপেন্টোস ওয়ার্ডটা দাগাও। দাগানোর পর এর নিচের লাইনে লিখা আছে গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু দাগাও যে গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবে একদম নিচে চলে আসে, একদম নিচের লাইনে তোমার লিখা আছে এটিপি এনএডি এনএডি এনএডিপি এফএডি সিওএ ইত্যাদি জৈব অণুর সাথে রাইবোজ যুক্ত থাকে, ইত্যাদি জৈব অণুর সাথে রাইবোজ যুক্ত থাকে। তো এইগুলা এইটা করো, এটিপি এনএডি এনএডিপি এফএডি সিওএ ইত্যাদি জৈব অণুর সাথে রাইবোজ যুক্ত থাকে, এই পুরা লাইনটুকু দাগাও। তার একটু ওরা লেখা আছে হলো রাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন, এই লাইনটুকু দাগাও, রাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন, এই লাইনটুকু দাগাও। এটা হলো তোমার রাইবোজ প্যারার একদম নিচের লাইনে লেখা আছে। তারপর পৃষ্ঠায় চলে যাও, পরের পৃষ্ঠায় তোমার ডিঅক্সিরাইবোজ নামে একটা প্যারা শুরু হয়েছে। তো এর হলো তোমার চতুর্থ লাইনে লেখা আছে ডিঅক্সি অ্যালডোপেন্টোস, ডিঅক্সি অ্যালডোপেন্টোস, এই ওয়ার্ডটুকু দাগাও। তারপরে এর লাস্টের লাইনে লেখা আছে ডিঅক্সিরাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন, ডিঅক্সিরাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন, এতটুকু দাগাও। দেন আরেকটা প্যারা শুরু হয়েছে তোমার রাইবোলোস, রাইবোলোস ওয়ার্ডটা দাগাও। দ্বিতীয় লাইনে লেখা আছে কিটোপেন্টোস, এতটুকু দাগাও, কিটোপেন্টোস। তার নিচের লাইনে লেখা শুরুর দিকে লেখা আছে রাইবোলোস 1 পাস ডাইফসফেট, রাইবোলোস 1 পাস ডাইফসফেট, তো এতটুকু দাগাও। এত দাগাইলে দেন পাশের লাইনে লেখা আছে সালোক সংশ্লেষণে CO2 গ্রাহক হিসেবে কাজ করে, সালোক সংশ্লেষণে CO2 গ্রাহক হিসেবে কাজ করে, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে দেখবে যে একটা শক দিয়ে আছে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য। তো এই শকটা দাগানো লাগবে প্রথমে, প্রথমে দেখো প্রথম লাইনে লেখা আছে, অর্থাৎ প্রথম প্যারায় একদম 1 নাম্বার দিয়ে লেখা আছে, তো রাইবোজের ক্ষেত্রে আরএনএ দাগাও আর ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে ডিএনএ দাগাও, জাস্ট এতটুকু দাগাও। দেন হলো তুমি হলো ইসে যাও, রাইবোজের 2-এ যাও, তো রাইবোজের 2-এ হলো তোমার হলো প্রথমে শুরুতে গাঢ় HCl অ্যাসিডের সাথে, এতটুকু দাগাও, গাঢ় HCl অ্যাসিডের সাথে এতটুকু দাগাও। তার একটু করে পরে লেখা আছে ফারফিউরাল অ্যাসিড, এতটুকু দাগাও, ফারফিউরাল অ্যাসিড।
আর ডিঅক্সিরাইবোজে শুধু লেভুলিনিক অ্যাসিড এতটুকু দেখাও, শুধু লেভুলিনিক অ্যাসিড এতটুকু দেখাও। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে শুধু লেভুলিনিক অ্যাসিডটা দেখাও। দেন হলো তোমার হলো রাইবোজের হলো 3 নাম্বার পয়েন্টে যাও, 3 নাম্বার পয়েন্টে 5টি অক্সিজেন এতটুকু দেখাও। আর হলো ডিঅক্সিরাইবোজের 3 নাম্বার পয়েন্টে 4টি অক্সিজেন এতটুকু দেখাও। দেন হলো তোমার রাইবোজের হলো তোমার 4 নাম্বার পয়েন্টে যাও, 4 নাম্বার পয়েন্টে হলো 2 নং কার্বন পরমাণুর সাথে OH গ্রুপ যুক্ত থাকে এতটুকু দেখাও। OH গ্রুপ যুক্ত থাকে 2 নং কার্বন পরমাণুর সাথে OH গ্রুপ যুক্ত থাকে, এই পুরা লাইনটুকু দেখাও রাইবোজের 4 নাম্বারে। আর ডিঅক্সিরাইবোজের 4 নাম্বারে কেবল এইচ যুক্ত থাকে এতটুকু দেখাও, কেবল এইচ যুক্ত থাকে এতটুকু দাগাও। দেন রাইবোজের 5 নাম্বার পয়েন্টে দাও, 5 নাম্বার পয়েন্টে নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, এই পুরা লাইনটুকু দাগাও। নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, এই পুরা লাইনটুকু দাগাও। আর ডিঅক্সিরাইবোজে তোমার হলো 5 নাম্বার পয়েন্টে ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে এতটুকু দাগাও। ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে এতটুকু দাগাও। তো এইটা দাগাইলা, দাগানোর পরে দাও নেক্সটে চলে আসো। নেক্সটে একটা প্যারা আছে। নেক্সট প্যারা কি? নেক্সট প্যারা হলো তোমার হেক্সোস। নেক্সটে একটা প্যারা শুরু হয়েছে তোমার হেক্সোস, তো হেক্সোস ওয়ার্ডটা দাগাও। নেক্সটের প্যারা হলো কি? নেক্সট প্যারা হলো হেক্সোস, হেক্সোস ওয়ার্ডটা দাগাও। হেক্সোস ওয়ার্ডটা দাগাইলে তো হেক্সোজের সংকেতটা একটু দাগাও, C6H12O6। তো তোমরা কিন্তু মানে এইটা কিন্তু আমি তোমাদেরকে মোটামুটি ভালো মতো দাগাই দিছি, তো তোমরা শখটা ওরকম ভাবে দাগাই নাও। দেন হেক্সোস ওয়ার্ডটা দাগাও। দেন হেক্সোজের সংকেত আছে C6H12O6, তো এর সংকেতটা দাগাও। এর সংকেতটা দাগাও, ভিতরে লেখা আছে 6 কার্বন বিশিষ্ট এতটুকু দাগাও, 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট এতটুকু দাগাও। দেন ভিতরে তোমার 3টা এক্সাম্পল লেখা আছে, গ্লুকোজ ম্যানোজ গ্ল্যাকটোজ, গ্লুকোজ ম্যানোজ গ্ল্যাকটোজ এতটুকু দাগাও, গ্লুকোজ ম্যানোজ গ্ল্যাকটোজ এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর একটু করে পরে লেখা আছে অ্যালডোস শর্করা এতটুকু দাগাও, অ্যালডোস শর্করা এতটুকু দাগাও। দাগানোর পরে এর পাশে আবার লেখা আছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ ওয়ার্ডটা দাগাও, তার একটু পরে লেখা আছে কিটোজ শর্করা এতটুকু দাগাও। তারপরে তোমরা নিচে চলে আসো, নিচে তোমার গ্লুকোজ শুরু হয়েছে, তো গ্লুকোজ প্যারাটা দাগাও। গ্লুকোজ প্যারাটা দাগানোর শুরুতে লেখা আছে গ্লুকোজ বা ডেক্সট্রোজ, তো এতটুকু দাগাও, গ্লুকোজ বা ডেক্সট্রোজ এতটুকু দাগাও। দেখ এতটুকু দাগাইলে, এতটুকু দাগানোর পরে তোমার তারপরে চলে যাও যে আণবিক সংকেত হলো C6H12O6, তো এতটুকু দাগাও, C6H12O6 এতটুকু দাগাও, এটা হলো সেকেন্ড লাইনে দিয়ে আছে। তার পাশে তোমার লেখা আছে অ্যালডোহেক্সোস, এতটুকু দেখাবে অ্যালডোহেক্সোস। দেন তারপরের লাইনে চলে যাও, তারপরের লাইনে লেখা আছে তোমার রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা এতটুকু দাগাও, রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেন পাশের লাইনে লেখা আছে মানে নিচের প্যারায় লেখা আছে পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ শতকরা 12 থেকে 30 ভাগ, পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ শতকরা 12 থেকে 30 ভাগ, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলে, দাগানোর পরে এর দ্বিতীয় লাইনে লেখা আছে গ্রেপ সুগার বা আঙুরের শর্করা এতটুকু দাগাও, গ্রেপ সুগার বা আঙুরের শর্করা এতটুকু দাগাও। এতটুকু দাগাও, দাগানোর পরে তুমি নিচে থার্ড লাইনে চলে আসো। থার্ড লাইনে শুরুতে লেখা আছে শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ এতটুকু দাগাও, শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ এতটুকু দাগাও। দেন একটা প্যারা শুরু হয়েছে তোমার বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্য প্যারায় যাও। বৈশিষ্ট্য প্যারায় যাওয়ার পরে তুমি দাগাও যে দানাদার, দানাদার, দানাদার ওয়ার্ডটা দাগাও, দানাদার ওয়ার্ডটা দাগাও। দেন একটু ওটা বলে লেখা আছে তোমার স্বাদে মিষ্টি, স্বাদে মিষ্টি ওয়ার্ডটা দাগাও, স্বাদে মিষ্টি, স্বাদে মিষ্টি ওয়ার্ডটা দাগাও। দেন হলো একটু ওটা পরে লেখা আছে তোমার পানিতে সহজেই দ্রবণীয়, পানিতে সহজেই দ্রবণীয় এতটুকু দাগাও, পানিতে সহজেই দ্রবণীয় এতটুকু দাগাও। পানিতে সহজেই দ্রবণীয় এতটুকু দাগাইলা, দাগানোর পরে একটু করে লেখা আছে তোমার অ্যালকোহলে সামান্য দ্রবণীয় এতটুকু দাগাও, অ্যালকোহলে সামান্য দ্রবণীয় এতটুকু দাগাও। তার একটু করে লেখা আছে তোমার ইথারে অদ্রবণীয়, ইথারে অদ্রবণীয় এতটুকু দাগাও, ইথারে অদ্রবণীয় এতটুকু দাগাও। লাগানোর পরে একটু ওরা পরে তোমার লেখা আছে গ্লুকোজের ব্যবহার, গ্লুকোজের ব্যবহার, তো এটার ক্ষেত্রে তুমি দ্বিতীয় লাইনে চলে যাও। দ্বিতীয় লাইনে দেখবা 3 নাম্বার পয়েন্টে লেখা আছে ফল সংরক্ষণে, ফল সংরক্ষণে এতটুকু দাগাও, ফল সংরক্ষণে এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে তুমি হলো 4 নাম্বার পয়েন্টে দেখে যাও যে ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে এতটুকু দাগাও, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তুমি পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় তোমার 5 নাম্বার পয়েন্টে লিখে আছে ভিটামিন সি তৈরি এতটুকু দাগাও, ভিটামিন সি তৈরি এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার তারপরে পাশে লিখে আছে তোমার হলো সরবিটল তৈরি ও গ্লাইকোলাইসিস, তো প্রথমে সরবিটল তৈরি দাগাও, দেন হলো গ্লাইকোলাইসিস দাগাও। অর্থাৎ 6 নাম্বার পয়েন্টে লিখে আছে সরবিটল তৈরি এতটুকু দাগাও, দেন গ্লাইকোলাইসিস এতটুকু দাগাও। তো এই হলো মূলত তোমার গ্লুকোজের ইস্যু, অর্থাৎ এই যে গ্লুকোজের ব্যবহার আছে এখানে ফল সংরক্ষণ দাগাবা, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে এতটুকু দাগাবা, ভিটামিন সি তৈরি এতটুকু দাগাবা, সরবিটল তৈরি এতটুকু দাগাবা, আর গ্লাইকোলাইসিস এতটুকু দাগাবা, এই 5টা পয়েন্ট দাগাবা। এই 5টা পয়েন্ট দাগাইলা, দাগানোর পরে দেখবা তারপরে আরেকটা পয়েন্ট শুরু হয়েছে গ্লুকোজের রিং স্ট্রাকচার, তো গ্লুকোজের রিং স্ট্রাকচার এখানে তুমি হলো প্রথমে তুমি সে চলে যাও।
পাঁচ নাম্বার লাইনে চলে যাও। 5 নাম্বার লাইনে তোমার লেখা আছে বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, এতটুকু দাগাও। বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, এতটুকু দাগাও। তার একটু করে পরে লেখা আছে আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ, এতটুকু দাগাও। আলফা আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ, এতটুকু দাগাও। দেন হলো তার একটু পরে লেখা আছে তোমার সেলুলোজ কোষের গাঠনিক বস্তু, সেলুলোজ কোষের গাঠনিক বস্তু এবং স্টার্চ কোষের সঞ্চয়ী খাদ্য বস্তু। তো এই দুইটা ওয়ার্ড লাইনও দাগাও। একটা হলো সেলুলোজ কোষের গাঠনিক বস্তু, এতটুকু দাগাও। দেন হলো স্টার্চ কোষের সঞ্চয়ী খাদ্য বস্তু, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলে দাগানোর পরে দেখবা আরেকটা প্যারা শুরু হয়েছে, ডি এবং এল গ্লুকোজের একটা প্যারা শুরু হয়েছে, ডি এবং এল গ্লুকোজের একটা প্যারা শুরু হয়েছে। তো শুরুতে তোমার লেখা আছে 5 নং কার্বন, তো এই 5 নং কার্বন ওয়ার্ডটা দাগাও। 5 নং কার্বন ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দেখবা যে তোমার লাস্টের লাইনে লেখা আছে উদ্ভিদের সবসময় ডি গ্লুকোজ থাকে, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, এই লাইনটুকু দাগাও, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। এরপরে একটা প্যারা শুরু হয়েছে তোমার ফ্রুক্টোজ, তো ফ্রুক্টোজ ওয়ার্ডটা দেখাও, ফ্রুক্টোজ ওয়ার্ডটা দেখাও। ভিতরে তোমার লেখা আছে রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, এতটুকু দেখাও। রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, এতটুকু দেখাও। এটা হলো সেকেন্ড লাইনে লেখা আছে। তারপরে তোমরা হলো নিচে চলে যাও, এর নিচের লাইনে লেখা আছে কিটো হেক্সোস, তো কিটো হেক্সোস ওয়ার্ডটা দেখাও, কিটো হেক্সোস ওয়ার্ডটা দেখাও। দেন তার নিচের লাইনে লেখা আছে ফলের চিনি বা ফ্রুট সুগার, এতটুকু দেখাও। ফলের চিনি বা ফ্রুট সুগার, এতটুকু দেখাও। দাগানোর পরে দেন পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় আসার পরে তো পাশের পৃষ্ঠায় আসার পরে তোমার দেখো বৈশিষ্ট্য নিয়ে একটা প্যারা শুরু হয়েছে। তো এই বৈশিষ্ট্য প্যারায় আসো। বৈশিষ্ট্য প্যারায় তোমার হলো সাদা বর্ণ ওয়ার্ডটা দেখাও, দানাদার ওয়ার্ডটা দেখাও, স্ফটিক আকার ওয়ার্ডটা দেখাও, আর মিষ্টি জাতীয় এই ওয়ার্ডটা দেখাও। সাদা বর্ণ, দানাদার, স্ফটিক আকার, মিষ্টি জাতীয়, এতটুকু দেখাও। দেন একটু করে পরে লেখা আছে পানিতে সহজেই দ্রবণীয়, পানিতে সহজেই দ্রবণীয়, এতটুকু দেখাও। পানিতে সহজেই দ্রবণীয়, এতটুকু দেখাও। লাগানোর পরে তার একটু পরে লেখা আছে তোমার গরম অ্যালকোহলেও দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়, এতটুকু দাগাও। গরম অ্যালকোহলেও দ্রবণীয়, এতটুকু দাগাইলা। দাগানোর পরে তারপরে হলো তোমার এই যে ব্যবহার আছে, তো ব্যবহারের 2 নাম্বার পয়েন্টে দাগাও। 2 নাম্বার পয়েন্টে তোমার লেখা আছে সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়, তো এই লাইনটুকু দাগাও। সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়, এই লাইনটুকু দাগাও। দেন একটা ছক দিয়ে আছে তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। দেন তাইলে প্রথম পার্থক্য আসে, প্রথম পার্থক্যে অ্যালডো হেক্সোস ওয়ার্ডটা দেখাও, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কিটো হেক্সোস ওয়ার্ডটা দেখাও। তোমার হলো গ্লুকোজের ক্ষেত্রে অ্যালডো হেক্সোস আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কিটো হেক্সোস ওয়ার্ডটা দেখাও। দেন হলো গ্লুকোজের 2 নাম্বারে দাও, 2 নাম্বারে তোমার হলো গ্রেপ সুগার বা আঙুরের শর্করা, এটা দেখাও। আর ফ্রুক্টোজের 2 নাম্বার পয়েন্টে ফ্রুট সুগার, এটা দেখাও। দেন হলো তোমার 3 নাম্বার পয়েন্টে আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, এটা দেখাও। গ্লুকোজ উৎপন্ন হয়, এটা দেখাও। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না, এটা দেখাও। সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না, এটা দেখাও। গ্লুকোজের 5 নাম্বার পয়েন্টে শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, এতটুকু দেখাও। শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, এতটুকু দেখাও। আর ফ্রুক্টোজের 4 নাম্বার পয়েন্টে হলো তোমার গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, এতটুকু দেখাও। ফ্রুক্টোজের 4 নাম্বার পয়েন্টে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, এতটুকু দেখাও। দেন হলো গ্লুকোজের 5 নাম্বার পয়েন্টে আসো। 5 নাম্বার পয়েন্টে লিখে আছে রিং স্ট্রাকচার পাইরানোস ধরনের, এতটুকু দেখাও। রিং স্ট্রাকচার পাইরানোস ধরনের, এতটুকু দেখাও। আর ফ্রুক্টোজের 5 নাম্বার পয়েন্টে ফিউরানোস ধরনের, এতটুকু দেখাও। ফ্রুক্টোজের 5 নাম্বার পয়েন্ট হলো তোমার ফিউরানোস ধরনের, 5 নাম্বার পয়েন্টে ফিউরানোস ধরনের, এতটুকু দেখাও। দাগাইলা। দাগানোর পরে দেন নিচে চলে আসো। নিচে একটা লাইন লিখা আছে তোমার ম্যানোজ আর গ্লাকটোজ বাদ দিয়ে নিচে একটা লাইন লিখা আছে গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্লাকটোজ, এই হলো গাঠনিক আইসোমার। গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্লাকটোজ হলো গাঠনিক আইসোমার, তো এই পুরাটুকু দাগাও। এই পুরাটুকু দাগাইলা। দাগানোর একটু করে পরে একটা সংকেত লিখা আছে C6H12O6, তো এতটুকু দাগাও। C6H12O6, এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবে একটা টাইপ দিয়ে আছে, অর্থাৎ একটা টেবিলের মধ্যে বা একটা কি বলবো একটা একটা শক টাইপের দিয়ে আছে। এর মধ্যে আপেক্ষিক মিষ্টতা দিয়ে আছে, তো এই আপেক্ষিক মিষ্টতার মধ্যে সুক্রোজ 100, এতটুকু দাগাও। গ্লুকোজ 74, এতটুকু দাগাও। ফ্রুক্টোজ 173, এতটুকু দাগাও। মল্টোজ 32, এটা দাগাও। ল্যাকটোজ 16, এইটা দাগাও। অর্থাৎ সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, ল্যাকটোজ, এই 5টা দাগাও। পরের 2টা দাগানোর দরকার নেই। তো এইটা দাগালে। দাগানোর পরে তুমি হেপ্টোজে যাও, তো হেপ্টোজ ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে ভিতরে 7 কার্বন বিশিষ্ট, এতটুকু দাগাও। দেন একটু করে পরে তোমার লিখা আছে সিডোহেপ্টোলোস, এইটা দেখাও। তার একটু করে বলে লেখা আছে অ্যালডোস শর্করা, এটা দেখাও। তাহলে হেপ্টোজে যাও, 7 কার্বন বিশিষ্ট, এতটুকু দেখাও। তার একটু পরে লেখা আছে সেডোহেপ্টোলোস, এতটুকু দেখাও। তার একটু পরে অ্যালডোস শর্করা, এতটুকু দেখাও। তো এই হলো মূলত আজকের মানে আসলে আমি এই পুরা জিনিসটা পড়াইতে আমার একটা ক্লাস হবে না, আমার 2টা ক্লাস লাগবে এই দাগানো জিনিসটাই পড়াইতে। দেন শর্করার আরো পার্ট আছে, ওই পার্টটা নিয়ে আরো একটা ক্লাস লাগতে পারে, অর্থাৎ 3 থেকে 4টা ক্লাসে আমরা শর্করা শেষ করব। তো আজকে আমি তোমাকে এই পর্যন্ত দাগাই দিলাম, অর্থাৎ হেপ্টোজের লাস্ট পর্যন্ত এই যা দাগাই দিছি এটা আমি 2টা ক্লাসের মধ্যে শেষ করব। দেন হলো বাকি যেটুকু আছে ওইটা দাগাইতে দেন 1 বা 2টা ক্লাসের মধ্যে ওইটা শেষ করব।
তো আজকে আমরা হেপ্টোজ পর্যন্ত তোমাকে দাগাই দিলাম, তুমি হেপ্টোজ পর্যন্ত তুমি দাগায় নাও, না দাগাইতে পারলে একটু ভিডিওটা পজ করো বা রিভার্স করে একটু প্রপারলি শুনে দাগায় নাও, বা যদি তাও না পারো তাহলে আমার ফেসবুক পেজে যাও, ওইখানে আমি পিক দিয়ে দিব পৃষ্ঠার, ওইখান থেকে একটু দাগায় নিও। তো আই গেস তোমরা সবাই দাগাই ফেলছো, এখন আমি তোমাদেরকে টপিক গুলা নিয়ে আলোচনা করব, যে আজকে আমাদের টপিক। তো প্রথমে তোমাদেরকে এই কোষ রসায়ন নিয়ে একটু বলি, মানে এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিই। তো এটা এমন একটা অধ্যায়, এই অধ্যায়তে মেইনলি আমরা যে ছোটবেলা থেকে তিনটা জিনিস সম্পর্কে জেনে গেছি: শর্করা, শর্করা, প্রোটিন, প্রোটিন আর হলো লিপিড। তো এই তিনটা জিনিস নিয়ে একদম বিস্তারিত A to Z আলোচনা এই অধ্যায়তে করা আছে। এই শর্করা, এখন শর্করার মধ্যে অনেক জিনিস আছে, আমরা এই পর্যন্ত নামগুলো অলরেডি অনেক কিছু শুনে আসছি, অর্থাৎ এটা একটা পুরো একটা বেসিক অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়ের জিনিসপত্র তোমরা সব অধ্যায়তেই পাবা। তো এইগুলো যদি তুমি প্রপারলি শিখো তাহলে অন্য অধ্যায়তে প্রবলেম হবে না। তো আজকে দেখো এই তিনটা টপিক আছে, তো আজকে আমরা মেইনলি শর্করা নিয়ে আলোচনা করবো। মেইনলি আজকে আমাদের আলোচনা কি, আজকে আমাদের আলোচনা মেইনলি শর্করা নিয়ে। তো তোমাদের শর্করা নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলে রাখি, যে তোমরা গ্লুকোজের নাম শুনেছো, গ্লুকোজের নাম শুনেছো, তোমরা হলো স্টার্চের নাম শুনেছো, তোমরা যদি আমার আগের ভিডিও গুলা করো স্টার্চের নাম শুনছো, সেলুলোজের নাম শুনছো। তো এইগুলা মূলত তোমার শর্করা, এইগুলা মূলত তোমার শর্করা, শর্করারই এক একটাই ভাগ। তো আমরা একদম বিস্তারিত শর্করা সম্পর্কে যত বিস্তারিত ধারণা আছে সব আমরা আজকের অধ্যায় থেকে নিব। তো কথা না বেড়াই আমরা আজকের ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসটা মেইনলি আমাদের শর্করা নিয়ে আলোচনা। তো আজকে আমরা মেইনলি তোমার শর্করা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক কি, আমাদের টপিক হলো আজকে শর্করা। শর্করা আমাদের টপিক। তো টপিকে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে রাখি, যেটা আমি তোমাদেরকে একদম প্রথমের দিকে দাগাই দিচ্ছি। এখন এই জিনিসগুলো জাস্ট এমসিকিউ এর জন্য দাগাই দিচ্ছি। প্রথমে কি, প্রথমে একটা এমসিকিউ দেওয়া আছে যে জীবের অত্যাবশ্যকীয় উপাদান, জীবের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা, অত্যাবশ্যকীয় উপাদান, অত্যাবশ্যকীয় উপাদান হলো তোমার 92টা। এটা একটা ভালো এমসিকিউ, তো এই এমসিকিউটা একটু মাথায় রাখবা। জীবের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা, অত্যাবশ্যকীয় উপাদান হলো 92টা। এখন এই যে যে অত্যাবশ্যকীয় উপাদান আছে এর হলো তোমার 96%, 96% মানে তোমার ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম অর্থাৎ এর বেশিরভাগই কি দ্বারা গঠিত, এর বেশিরভাগই কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন দ্বারা গঠিত। এই চারটা জিনিস নিয়ে, এই চারটা মৌল নিয়ে মেইনলি এইসব বিষয়ের হলো তোমার হলো কি 96%ই গঠিত। তো এটা একটু মাথায় রাখলাম। এটা কেন, কারণ হলো এই যে আমাদের জীবদের যে উপাদানগুলো পাওয়া যায় এগুলো সবই তোমার জৈব উপাদান, জৈব উপাদান। অর্থাৎ এগুলা কি জৈব উপাদান বলতে, এগুলা তোমার কোনো মানে ল্যাবরেটরিতে বা আর্টিফিশিয়ালি এগুলা তৈরি করা হয় না, এগুলো আমাদের দেহের ভিতরে অটোমেটিকলি এগুলো আমাদের দেহের মধ্যে তৈরি হয়ে যায়। এটা হলো কথা। অর্থাৎ এই জিনিসগুলা কি হয়, এই জিনিসগুলো অটোমেটিক্যালি আমাদের দেহের মধ্যে তৈরি হয়ে যায়। এর জন্য এগুলাকে তোমার জৈব উপাদান বলা হয়েছে। এখন তোমরা যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সেকেন্ড অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন পড়ে থাকো, তুমি ওইখানে মানে মানে কি বলো জৈব যৌগ সম্পর্কে কিন্তু তোমাদের একটা ধারণা আছে। তো এই যে জৈব উপাদান গুলো আছে এইগুলা মেইনলি তোমার কি দ্বারা গঠিত হয়, এই জৈব উপাদান গুলো মেইনলি তোমার জৈব যৌগ দ্বারা গঠিত হয়। এখন জৈব যৌগ কি, জৈব যৌগ হলো সেই যৌগগুলো যেগুলো মেইনলি তোমার কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত হয়। এখন এই কার্বন আর হাইড্রোজেনের সাথে তোমার অক্সিজেন, নাইট্রোজেন এইগুলা থাকতে পারে। তো মেইনলি তোমার আমাদের বডিতে যে জৈব উপাদানগুলো পাওয়া যায়, তো ওইগুলোর মধ্যে তোমার এই কার্বন হাইড্রোজেন দ্বারা যে যৌগগুলো গঠিত হয় ওইগুলো দ্বারাই মূলত আমাদের বডির এই উপাদানগুলো তৈরি হয়। এগুলোর পাশাপাশি হলো অক্সিজেন আর নাইট্রোজেন থাকে, এইগুলো 96% কাভার করে ফেলে। এছাড়াও ফসফরাস, সালফার এইগুলো পাওয়া যায়, এছাড়াও তোমার ফসফরাস, সালফার এগুলো পাওয়া যায়, বাট মেইনলি এই চারটা পাওয়া যায়। অর্থাৎ 96%ই হলো এই চারটা জিনিস দ্বারা গঠিত। কেন, আমাদের কারণ আমাদের বডির যে উপাদানগুলো আছে এগুলো মূলত তোমার জৈব যৌগ দ্বারা গঠিত, আর জৈব যৌগ মূলত তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এইগুলার যৌগ। তোমার পৃথিবীতে 118টা মৌল আছে, 118টার মধ্যে মূলত এই চারটা মৌল, এই চারটা মৌলই আমাদের বডির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এমসিকিউ এর জন্য এই জিনিসটা তোমাদের জানা লাগবে। তো নেক্সটে আসি, নেক্সটে তোমরা এই এমসিকিউটা জানলা, আর একটা এইখানে একটা এমসিকিউ দিয়ে আছে। এখন বায়োলজির ক্ষেত্রে, এখন তোমরা যদি কেমিস্ট্রি পড়ে আসো, কেমিস্ট্রিতে বলা আছে রাসায়নিক বন্ড 5 প্রকার, কিন্তু অ্যাকর্ডিং টু বায়োলজি, অর্থাৎ বায়োলজি যদি তোমার রাসায়নিক বন্ড আছে তাহলে রাসায়নিক বন্ড 3 প্রকার। কি কি, তোমার হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন, আয়নিক আর হলো কোভ্যালেন্ট। তো এই এই জিনিসটা তুমি একটু এমসিকিউর জন্য মাথায় রাখবে। অর্থাৎ তোমার বায়োলজিতে যদি প্রশ্ন আসে যে রাসায়নিক বন্ড কোন প্রকার বা নিচের কোনটি রাসায়নিক বন্ড নেই, তাহলে এই তিনটা বাদ রেখে যেই অ্যান্সারটা দিয়ে আছে ওইটা হলো অ্যান্সার। অর্থাৎ আমরা যখন কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রিতে কিন্তু আমরা হলো
5টা মনে হয় পড়ছে, 5টা পড়বা, কেমিস্ট্রিতে গেলে 5টা পড়বা, বাট এখানে তোমার হলো 3টা আছে। তো তোমরা বায়োলজিতে যদি প্রশ্নটা আসে তাহলে অবশ্যই তোমরা 3 অ্যান্সার করবা। কি কি? তোমার হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ রাসায়নিক বন্ড অ্যাকর্ডিং টু বায়োলজি 3 প্রকার, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। তো এটা একটু মাথায় রাখবা, এমসিকিউর জন্য এই জিনিসটা মাথায় রাখবা। দেন এখানে তোমার 2টা বন্ডের কথা বলা আছে, তো এইগুলো তোমাদেরকে এর আগেও আমি একবার পড়াইছি। একটা হলো তোমার পেপটাইড বন্ড, একটা হলো তোমার পেপটাইড বন্ড, আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো গ্লাইকোসাইড বন্ড, গ্লাইকোসাইড বন্ড, পেপটাইড বন্ড আর গ্লাইকোসাইড বন্ড, না গ্লাইকোসাইড না সাইডিক, গ্লাইকোসাইডিক বন্ড। তো এই 2টা বন্ড তোমার এখানে বলা আছে। এখন গ্লাইকোসাইড আর পেপটাইড বন্ড, তো এই পেপটাইড বন্ডটা হলো মূলত তোমার প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হয় কিভাবে তৈরি হয়? তোমার অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে, তোমরা বেসিক্যালি এই জিনিসটা জানো, অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় কিসের মাধ্যমে? এই পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আর গ্লাইকোসাইড বন্ধনে কি তৈরি হয়? তোমার শর্করা তৈরি হয়। কেমনে শর্করা তৈরি হয়? তোমার হলো মোনোস্যাকারাইডের সাথে, মোনোস্যাকারাইডের সাথে মোনোস্যাকারাইড যুক্ত হয়, মোনোস্যাকারাইড যুক্ত হয়ে তোমার এই শর্করাটা তৈরি করে। এখন মোনোস্যাকারাইড কি? মানে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ যেগুলোর আমরা নাম শুনি, এগুলো সবই তোমার মোনোস্যাকারাইড। তো পরবর্তীতে তোমরা আরো ভালো থাকবে, জাস্ট মাথায় রাখবা যে পেপটাইড বন্ধন দ্বারা প্রোটিন তৈরি করা হয়, আর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা কি হয়? গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা হলো তোমার হলো তৈরি করা হয়, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তোমার শর্করা তৈরি করা হয়। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে পারি যে গ্লাইকোসাইডিক বন্ধনটা এরকম, CONH এরকম, এটা হলো তোমার গ্লাইকোসাইডিক বন্ধন। আর হলো পেপটাইড বন্ধন কিরকম? একটা অক্সিজেন এরকম, এটা হলো পেপটাইড বন্ধন। অর্থাৎ মাঝখানে একটা অক্সিজেন থাকে, দুইখানে 2টা হাত থাকে, এটাই মূলত তোমার পেপটাইড বন্ধন। আর গ্লাইকোসাইডিক বন্ধন কি? মাঝখানে CONH থাকে আর দুই দিকে 2টা, সরি, এটা হলো গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন কি? তোমার মাঝখানে একটা O থাকে আর দুই দিকে 2টা বন্ড থাকে, এটাই হলো তোমার গ্লাইকোসাইডিক বন্ধন। আর পেপটাইড বন্ধন কি? মাঝখানে হলো তোমার CONH থাকে আর দুই দিকে 2টা বন্ড থাকে, এটা হলো তোমার পেপটাইড বন্ধন। এই জিনিসটা তোমরা এক্সট্রা ভাবে মনে রাখতে পারো, পরবর্তীতে পাবা, এখন মনে রাখলে আরো সুবিধা হবে তোমার। তো এই এই জিনিসগুলো মাথায় রাখবে, পেপটাইড বন্ধন দ্বারা প্রোটিন তৈরি করা হয়, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা শর্করা তৈরি করা হয়। কিভাবে প্রোটিন তৈরি করা হয়? তোমার অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যামিনো অ্যাসিড মিলে। কিভাবে হলো হলো শর্করা তৈরি হয়? তোমার হলো মনোস্যাকারাইডের সাথে মনোস্যাকারাইড মিলে। পেপটাইড বন্ধনের সংকেত কি? CONH, হলো ডবল 2টা বন্ড। দেন হলো তোমার হলো গ্লাইকোসাইডিক বন্ধনের সংকেত কি? O, 2টা বন্ড। তো এইভাবে এই জিনিসগুলো জানবা, এগুলো তোমার এমসিকিউ এর জন্য কাজে লাগবে। তো এই মোটামুটি তোমার প্রথমের দিকে যা জানার ছিল। এখন আমরা আমাদের টপিকে চলে আসবো, আমাদের টপিক হলো শর্করা। তো শর্করা, তো শর্করা, তো তোমাদের প্রথমে একটা কথা বলি, এই শর্করা সম্পর্কে তোমরা কিছুই জানো না, এটা হলো বাস্তব কথা। আজকে যা যা শিখবে, এখন আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারবো না যে তোমরা আগে থেকে জানো। এই যে এখন যা যা শিখবে সব নতুন কথা। তো একটা জিনিস, একটা যৌগ, এখন শর্করা কি? শর্করা একটা যৌগ, একটা জৈব যৌগ। এটা প্রথম কথা। প্রথম কথা কি? শর্করা একটা জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগ মানে কি? জৈব যৌগ মানে যার মধ্যে কি থাকে? যার মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকে মেইনলি, এটা বাদেও অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। তো কার্বন যেই জৈব যৌগ, এটা মেইনলি তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত, এটা মাথায় রাখবা। তো শর্করা, শর্করা কি? শর্করা ওয়ান কাইন্ড অফ জৈব যৌগ, আর এই জৈব যৌগটা তোমার হলো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত। তো এটা তোমরা প্রথম মতো মাথায় রাখবা। তারপরের কথা কি? তারপরের কথা হলো এই যে একটা জিনিস শর্করা, এটা হওয়ার জন্য তার দুইটা দুইটা কন্ডিশন ফিল আপ করা লাগে। কি কি কন্ডিশন ফিল আপ করা লাগে? তিনটে জিনিস হচ্ছে, এই যৌগতে তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1 হওয়া লাগে। অর্থাৎ এইখানে তোমার ধরো যেই কয়টা কার্বন থাকবে তার ডবল হাইড্রোজেন থাকবে, তার সমান হলো অক্সিজেন থাকবে। অর্থাৎ এখানে যদি 6টা কার্বন থাকে, তাহলে এখানে 6টা অক্সিজেন থাকবে, আর ডবল অর্থাৎ 12টা হাইড্রোজেন থাকবে। এখানে যদি 7টা কার্বন থাকে, এখানে তোমার 14টা হাইড্রোজেন থাকবে আর 7টা অক্সিজেন থাকবে, এরকম ভাবে। এই জিনিসটাই মূলত এই পয়েন্টটা দ্বারা বুঝেছে। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1 হওয়া লাগবে। অর্থাৎ যেই কয়টা কার্বন থাকবে সেই কয়টা অক্সিজেনই থাকা লাগবে, আর তার ডবল হলো হাইড্রোজেন থাকা লাগবে। এটা হলো তোমার প্রথম শর্ত। আরেকটা শর্ত কি? এই যে যৌগটা, এই যৌগটা তোমার কিটোন বা অ্যালডিহাইড হওয়া লাগবে, কিটোন বা অ্যালডিহাইড হওয়া লাগবে। আই থিঙ্ক তোমরা সবাই জৈব যৌগ পড়ছো, যারা পড়ো নাই তাদের জন্য একটু বলে দিচ্ছি যে কিটোন বা অ্যালডিহাইড কি। তোমরা তো 9-10-এ হলো তোমার হলো ওই যে জৈব রসায়নের যে অধ্যায়টা আছে, 11 নম্বর অধ্যায় মনে হয় ছিল। তো ওই অধ্যায়টা মনে হয় তোমরা মোটামুটি অনেক ভালো করে বুঝছিলা। তো এই যে অধ্যায়, তো এই অধ্যায়তে তোমার কিটোন, কিটোন ছিল না, বাট অ্যালডিহাইড ছিল। অ্যালডিহাইড কি? অ্যালডিহাইডে তোমার সাধারণ সংকেত হলো CnH2n+1
সিএইচও, এটা হলো অ্যালডিহাইড এর রাসায়নিক সংখ্যা। অর্থাৎ সিএইচও থাকলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা হলো তোমার অ্যালডিহাইড। আর কিটোনটা তোমরা পড়ো নাই 11-12 যদি জৈব যৌগ পড়ো, তাহলে 11-12 তুমি কিটোন পাবা। কিটোন কি, তোমার মাঝখানে সিও থাকে, দুই দিকে দুইটা বন্ড থাকে, তো এই দিকেও তোমার একটা CnH2n+1 থাকে, আর এইদিকেও একটা CnH2n+1 থাকে, এটাই মূলত কিটোন। তো তোমার যদি আমার শর্করা হওয়া লাগে, তাহলে এই তিনটা কন্ডিশন ফিল আপ করা লাগবে। প্রথম কথা কি, প্রথম কথা হলো ওইটা একটা জৈব যৌগ হওয়া লাগবে, যার মধ্যে কি থাকা লাগবে, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকা লাগবে। ওটা জৈব যৌগ হওয়া লাগবে যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকা লাগবে। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এখানে তোমার যে কোনো মানে যেমনি সামনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলে হবে না, এটা অর্গানাইজড ওয়েতে থাকা লাগবে। অর্গানাইজড ওয়েটা কি, তোমার এদের অনুপাত 1:2:1 হওয়া লাগবে। অর্থাৎ যেই কয়টা কার্বন থাকবে সেই কয়টাই অক্সিজেন থাকা লাগবে, আর তার ডবল হাইড্রোজেন থাকা লাগবে। আবার এমনি থাকলেও হবে না যে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, এরা কি হওয়া লাগবে, এই যে আমার যেই মানে শর্করার যে চেইনটা আছে ওই চেইনে আমার একটা সিএইচও মূলক থাকা লাগবে বা একটা সিও মূলক থাকা লাগবে। এই তিনটা কন্ডিশন ফিল আপ করলেই তোমার শর্করা হবে। এই তিনটা ফিল আপ না করলে তোমার শর্করা হবে না। তো এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে যে এই তিনটা কন্ডিশন ফিল আপ করলেই তোমার শর্করা হবে। এবং কিছু এক্সেপশনাল আছে, বাট মেইনলি তোমার ম্যাক্সিমাম শর্করাই এই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই তিনটা কন্ডিশন ফিল আপ করা লাগবে, কিন্তু কিছু এক্সেপশনাল আছে। ফর এক্সাম্পল এইটা HCHO, HCHO আগে দেখো এইখানে কি আছে, এইখানে কিন্তু একটা তোমার সিএইচও মূলক আছে, তার মানে কি এই কন্ডিশনটা ফিল আপ হয়ে গেছে। দেন তারপরে কি, তারপরে এখানে তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এই কন্ডিশনও ফিল আপ হয়ে গেছে। এখন আমরা অনুপাত দেখবো CH2O, তাহলে এই কন্ডিশনও ফিল আপ হয়ে গেছে। তার মানে কি এটাকে আমরা শর্করা বলতে পারি? হ্যাঁ বলতে পারি এই তিনটা কন্ডিশন অনুযায়ী, বাট এটা কিন্তু কোনো শর্করা না। এটা কি, এটা হলো ওয়ান কাইন্ড অফ অ্যালডিহাইড, এটা কোনো শর্করা না। তো এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। অর্থাৎ কিছু এক্সেপশনাল আছে, ধরো 90% ক্ষেত্রে এই তিনটা সত্তর মেনটেন করে শর্করা হয়, কারণ 10% ক্ষেত্রে একটু এদিক ওদিক দেখা যায়। অর্থাৎ কিছু কিছু শর্করা এই কন্ডিশন মানে না, আবার কিছু কিছু অন্য যৌগ আছে যারা এই কন্ডিশন মেনেও শর্করা হয় না। তো এই জিনিসগুলা মানে একটু মানে 10% একটু এদিক ওদিক আছে, বাট 90% এই কাজে হয়। তো তোমরা আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি কি, বায়োলজি সবসময় ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে, যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটা সত্য খাটতেছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে ওইটাই বলছে। তো এটা হলো কথা। আর এইখানে আরেকটা কথা আছে, এই যে তোমাদের বইতে আরেকটা কথা বলা আছে যে কি, এখানে তোমার বলছে যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ তোমার যেই যৌগটা হওয়া লাগবে ওই যৌগে তোমার হলো ওএইচ ওএইচ একের অধিক হওয়া লাগবে, ওএইচ একের অধিক হওয়া লাগবে। অর্থাৎ ওই যৌগটাতে, অর্থাৎ যেটা শর্করা হবে ওই শর্করাতে কি, ওই শর্করাতে তোমার একের অধিক ওএইচ থাকা লাগবে। তো ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করে না, এখানে কিন্তু তোমার একের অধিক ওএইচ নেই, এখানে মূলত ওএইচ নাই। তো এই জিনিসটা তুমি খেয়াল রাখতে পারো। তো তার মানে কি, তার মানে হলো আমার শর্করা হওয়ার জন্য কোন কোন কন্ডিশন ফিল আপ করা লাগবে, শর্করা হওয়ার জন্য মানে এই চারটা কন্ডিশন, এই কন্ডিশনটা দিলে আরো প্রপার হয়ে যাবে, যে একের অধিক ওএইচ থাকা লাগবে, এর জন্য বলা হয়েছে পলিহাইড্রক্সি। অর্থাৎ হাইড্রক্সি কখনো একটা হবে না, একের অধিক হওয়া লাগবে। তো এই হলো চারটা শর্ত। তো একটা জিনিস শর্করা হওয়ার জন্য এই চারটা শর্ত মানা লাগে। প্রথম কথা হলো তোমার জৈব যৌগ হওয়া লাগবে, অর্থাৎ এর মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকা লাগবে, এই তিনটা যৌগটা, এই তিনটা মৌল থাকা লাগবে। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাতটা 1:2:1 হওয়া লাগবে, অর্থাৎ যতগুলো কার্বন থাকবে ততগুলো অক্সিজেনই থাকা লাগবে, আর তার ডবল হাইড্রোজেন থাকতে হবে। যেমনি সামনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলে হবে না। তৃতীয় কথা কি, হ্যাঁ থাকলো তোমার হলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলো, বাট এর মধ্যে একটা অ্যালডিহাইড বা হলো কিটোন মূলক থাকা লাগবে। তারপরের কথা কি, তারপরের কথা হলো শুধু অ্যালডিহাইড আর কিটোন মূলক থাকলেই হবে না, এর মধ্যে একের অধিক ওএইচ থাকা লাগবে, একটা ওএইচ থাকলেও হবে না, একের অধিক ওএইচ থাকা লাগবে। তো এই চারটা কন্ডিশন যদি ফিল আপ হয় দেনই এটা একটা শর্করা হবে। তো এইগুলো একটু মাথায় রাখবো। এই চারটা কন্ডিশন যদি কেউ ফিল আপ করে সেই হলো তোমার শর্করা। তো এই চারটা কন্ডিশনের কথা বললাম, এখন তোমাদের একটা এক্সাম্পল দিই। গ্লুকোজ আসলে কিরকম হয় যে এই চারটা কন্ডিশনই ফিল আপ করে। তো গ্লুকোজ একটা 6 কার্বন যুক্ত শর্করা। তো তাহলে তোমরা 6টা কার্বন আগে দিয়ে দাও, একটা, দুইটা, তিনটা, চারটা, এ হলো তোমার 6টা কার্বন। তো 6 কার্বন যুক্ত এটা কি, এটা হলো একটা গ্লুকোজ। তো এখানে এখন কন্ডিশন গুলা ফিল আপ করা লাগবে। তো এর গঠনটা অনেকটা এরকম হয়, নিচে একটা CH2OH থাকে, আর উপরে একটা CH হয়, উপরে একটা CH হয়, এইখানে একটা OH, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা OH,
এখানে একটা ওইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা ওইচ, এখানে একটা ওইচ, এখানে একটা এইচ। এই হলো তোমার গ্লুকোজের মানে স্ট্রাকচারটা। এটা হলো তোমার গ্লুকোজের স্ট্রাকচার, স্ট্রাকচারটা এরকম হয়। এটা হলো তোমার গ্লুকোজের স্ট্রাকচার। তো এই যে স্ট্রাকচার তুমি দেখতেছো, তো এটা হলো তোমার গ্লুকোজের একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারে দেখো আমার মানে আমার পয়েন্ট গুলা, অর্থাৎ এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার। এখন তোমাদের আগে একটা কথা বলে রাখি, এই অধ্যায়তে এরকম তোমার প্রতিটা মানে এই যে প্রতিটা ভাগ আছে, শর্করার যে প্রতিটা ভাগ আছে, প্রতিটা ভাগের এরকম স্ট্রাকচার দিয়ে আছে। এখন অনেক জায়গায় দেখবা, অনেক জায়গায় ক্লাস করায়, ক্লাসে তোমাকে এই সবগুলা স্ট্রাকচার আঁকায় আঁকায় করায় দেয়। এই স্ট্রাকচার আবার গ্লুকোজে কিন্তু একটা স্ট্রাকচার নেই, তোমার ডি গ্লুকোজের একটা স্ট্রাকচার, এল গ্লুকোজের আরেকটা স্ট্রাকচার, আবার গ্লুকোজের হলো তোমার একটা রিং স্ট্রাকচার আছে। এরকম তোমার ডিএল এর আবার দুইটা রিং স্ট্রাকচার আছে। তো কি করে তোমার অনলাইনে বিভিন্ন জায়গায় দেখবা যারা তোমার একদম এই স্ট্রাকচার করায়, একদম শিখায়, এটাকে একদম উল্টায় দেয়। তো আমি ফার্স্ট টাইম এই যে কোর্স রসায়ন এটা আমি অনলাইন থেকে মানে করেছিলাম। তো ওই টাইমে আমি অনেক স্ট্রাকচার স্ট্রাকচার সব ওই যে ভিডিও থেকে করছিলাম ওইখানে করানো ছিল। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমার বাস্তবে তোমার কোনো জায়গায় স্ট্রাকচারের কোনো কাজ নেই। এই স্ট্রাকচারের কোনো কাজ নাই, সত্যি কথা বলতেছি, তোমার বাস্তবে কোনো জায়গায় তোমার এই স্ট্রাকচারের কোনো কাজ নেই। এর জন্য আমি তোমাকে একটা সিঙ্গেল কোনো স্ট্রাকচার শিখাবো না। মানে স্ট্রাকচার শেখানো মানে তোমার মাথাটা খারাপ করে। এমনিতেই এই অধ্যায়তে অনেক জিনিস আছে, তোমাকে আমি একটু আগে দাগাই দিছি, তুমি দাগানো দেখেই বুঝতে পারতেছো যে তোমার অনেক পড়ালেখা করা লাগবে, অনেক কিছু মুখস্থ করা লাগে। এর মধ্যে যদি তুমি স্ট্রাকচার গুলা ঢুকাও, তাহলে তোমার ওইটাও পড়া হবে না, এইটাও হবে না। তো এইগুলা লিভ ইট, জাস্ট দুইটা শিখবা, যাতে তুমি একটু মানে বুঝতে পারো যে কিভাবে আসলে স্ট্রাকচারটা হয়। আমিও এই দুইটাই শিখি, সবাই এই দুইটাই শেখে, এই দুইটার বেশি কেউ শিখে না। আর লাগেও এই দুইটা, তোমার লাগেও না, জাস্ট নর্মাল একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই দুইটা স্ট্রাকচার লাগে। বাট নর্মালি এই দুইটা স্ট্রাকচারও তোমার হলো মানে এই দুইটা স্ট্রাকচারেরও মানে তোমার পরীক্ষায় কোনো কাজ নাই। আমি জাস্ট হলো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই দুইটা স্ট্রাকচার মাথায় রাখি, তাছাড়া আমি আর কোনো সিঙ্গেল স্ট্রাকচার মাথায় রাখি না, কারণ তোমাদের বাস্তবে কোনো স্ট্রাকচারে কোনো কাজ নেই। তো এই জন্য আমি তোমাদের আগেই বলে রাখতেছি যে এই বইতে যতগুলো স্ট্রাকচার আছে আমি কোনো সিঙ্গেল স্ট্রাকচার তোমাকে পড়াবো না, জাস্ট দুইটা স্ট্রাকচার দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। এইগুলো তোমাদের মনে রাখা লাগবে এরকম না, জাস্ট বোঝানোর জন্য দুইটা স্ট্রাকচার দেখাচ্ছি, এটা হলো মাথায় রাখবে। তো এই যে বোঝানোর জন্য তো চারটা সত্য। প্রথম সত্য কি, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। দেখো এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বাদে কেউ নাই, তার মানে আমার প্রথম সত্য ফিল আপ হয়েছে। দেন সেকেন্ড সত্য কি, সেকেন্ড সত্য হলো এখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাতটা হবে সেটা হলো 1:2:1 হবে। অর্থাৎ এইখান থেকে যদি তুমি দেখো, তাহলে এখানে তুমি 6টা কার্বন পাবা, 12টা হাইড্রোজেন পাবা, আর হলো 6টা অক্সিজেন পাবা। এখন দেখো এদের অনুপাত করো, দেখবা এখানে 6টা কার্বন, 6টা অক্সিজেন মানে সেম, আর 6 × 2 = 12 ডবল, তার মানে সেকেন্ড কন্ডিশনও ফিল আপ হয়েছে। দেন থার্ড কন্ডিশন কি, এখানে একটা কিটোন বা অ্যালডিহাইড মূলক থাকা লাগবে, এই যে তোমার সেই হলো অ্যালডিহাইড মূলক CH। থার্ড কন্ডিশনে ফিল আপ। ফোর্থ কন্ডিশন কি, পলিহাইড্রক্সি হওয়া লাগবে, অর্থাৎ একাধিক ওইস থাকা লাগবে। এই দেখো একটা ওইস, এই দেখো একটা ওইস, এই দেখো একটা ওইস, এই দেখো একটা ওইস, এই যে আরেকটা ওইস, 5টা ওইস আছে, তার মানে পলিহাইড্রক্সি হয়েছে। তার মানে কি, এই জিনিসটা তোমার 5টা কন্ডিশনও ফিল আপ করছে। তার মানে কি, 5টা কন্ডিশন যেহেতু ফিল আপ করছে, তার মানে কি হবে, তার মানে হলো এইটা একটা হলো তোমার হলো কি হবে, শর্করা। তো এই হলো এমনি হলে এরা ফিল আপ করে। আর এখানে তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিব, এটা হলো তোমার কি ছিল, আমি এখন যেটা শিখলাম ওটা হলো তোমার গ্লুকোজ ছিল। এখন তোমাদের কি এটাকে, এটা হলো তোমার হলো গ্লুকোজ। তো গ্লুকোজকে কি বলা হয়, তোমার হলো কিটোস। গ্লুকোজ কি, গ্লুকোজ হলো তোমার অ্যালডোস শর্করা। গ্লুকোজ কি, গ্লুকোজ হলো তোমার অ্যালডোস। অ্যালডোস কেন অ্যালডোস, কারণ কি এর সাথে অ্যালডিহাইড মূলক আছে। গ্লুকোজ হলো তোমার অ্যালডোস। এখন আমি তোমাকে একটা কিটোজ দেখাবো, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে কেমন হয়। বাট এটা তোমার পরীক্ষায় কোনো কাজে লাগবে না। তো তুমি এখান থেকে একটা সিঙ্গেল কোনো স্ট্রাকচার শিখবা না, একটা সিঙ্গেল কোনো স্ট্রাকচার শিখবা না, এটা তোমার কোনো কাজে লাগবে না। এটার কারণে তোমার যে মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো ওইগুলো ভুলে যাবা তুমি। তো তোমার এইটা স্কিপ করা লাগবে, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য। তো এখানে যদি একটা কিটোনের, তো কিটোনের ক্ষেত্রে কেমন হয়, তো এটা আমি একটা ফ্রুক্টোজ নিব। ফ্রুক্টোজেও তোমার 6টা কার্বন, তো 6টা কার্বন আগে দিয়ে নিই। তো 6টা কার্বন দিলাম। তো এদের ক্ষেত্রে কি হয়, তোমার উপরে CH2OH থাকে, নিচে CH2OH থাকে। তারপরে তোমার সেকেন্ড যে কার্বনটা থাকে ওটার সাথে তোমার এই যে কিটোন মূলক থাকে, অর্থাৎ এটা মানেই হলো তোমার সিও। এটাই জাস্ট একটু মানে ভেঙে লিখলে এরকম হয়। দেন এইদিকে তোমার হলো একটা কি হলো, এইদিকে তোমার এটার মতো একটা ওইস থাকলে, এখানে একটা এইস, এখানে একটা এইস থাকলে, এখানে একটা ওইস, এখানে একটা ওইস থাকলে, এখানে একটা এইস, এরকম ভাবে চলতে থাকে। এখন এটার স্ট্রাকচারে আসো, এটার দেখো এখানে তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন বাদে কিচ্ছু নেই, তার মানে প্রথম শর্ত পূরণ হয়েছে। দ্বিতীয় শর্ত হলো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখানেও 6টা কার্বন, 12টা হাইড্রোজেন আর হলো 6টা অক্সিজেন পাবা। দেখো
ছয় ছয় মিল আর হলো ডবল হাইড্রোজেন। দ্বিতীয় কন্ডিশনও ফিল আপ। তৃতীয় কন্ডিশন কি একটা অ্যালডিহাইড বা কিটোনমূলক থাকা লাগবে, এই দেখো কিটোনমূলক। তৃতীয় কন্ডিশনে ফিল আপ। চতুর্থ কন্ডিশন কি একাধিক কি ওইস থাকলে, এই একটা ওইস, এই একটা ওইস, এই একটা ওইস, এই একটা ওইস, এই একটা, তো একাধিক ওইস আছে। আর একাধিক ওইস তার মানে চারটা কন্ডিশনে ফিল আপ হয়েছে, তার মানে এটা একটা শর্করা। এটাকে কি বলা হয়? এটাকে তোমার কিটোন শর্করা বলা হয়, কারণ কি কিটোন গ্রুপ আছে। এটা মেইনলি কি, এটা হলো তোমার ফ্রুক্টোজ। তো এই দুইটা স্ট্রাকচার জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি আঁকাই, তাছাড়া তোমার আর কোনো স্ট্রাকচারের কোনো দরকার নেই। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এই দুইটা স্ট্রাকচার একটু শিখে রাখবা। এই দুইটা স্ট্রাকচার কেন শিখে রাখবা, এটা তোমার বায়োলজির এই অধ্যায়তে কাজে লাগবে না, বা তুমি যখন কেমিস্ট্রি করবা, কেমিস্ট্রিতে এই জিনিসটা তোমার কাজে লাগবে। কেমিস্ট্রি যখন পড়বা, ওই জৈব যৌগ যখন পড়বা, তখন এই দুইটা স্ট্রাকচার তোমার কাজে লাগবে। কেমনে কাজে লাগবে তুমি ওই অধ্যায় পড়লেই বুঝতে পারবে, আমি এখন তোমাকে বলবো। বাট তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা এই দুইটা স্ট্রাকচার একটু শিখে রাখবা। এই হলো কিটোন আর ফ্রুক্টোজ, এ বাদে আর দুনিয়ার কোনো সিঙ্গেল কোনো স্ট্রাকচার শিখবা না, কারণ কোনোটার কোনো কাজ নেই, এটারও এখানে কোনো কাজ নেই। তোমার কেমিস্ট্রিতে একটু কাজ আছে, প্লাস তুমি যদি কখনো অন্যকে পড়াইতে যাও বা অন্যকে বোঝাইতে যাও, সেই ক্ষেত্রে তোমার একটা স্ট্রাকচার লাগবে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তো আমার এই দুইটা স্ট্রাকচার লাগতেছে তোমাদেরকে প্রপারলি জিনিসটা ফিল করানোর জন্য। এই জন্য আমি এই দুইটা স্ট্রাকচার শিখে রাখছি, আর এটা আমার কেমিস্ট্রিতে কাজে লাগবে। এই জন্য তোমরাও এই দুইটা স্ট্রাকচার শিখবা, আর কোনো সিঙ্গেল স্ট্রাকচার শিখবা না। এই হলো তোমার কথা। তো এইভাবে তুমি বুঝতে পারবে যে এটা হলো তোমার শর্করা না শর্করা। তো অলরেডি শর্করা কেমনে হয় আমি তোমাদেরকে কিন্তু খুব ভালো মতো বুঝাই দিচ্ছি। এখানে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমরা আগে একটু করব, দেন হলো আমরা মেইন জিনিসে যাব। তো এখন আমরা এমসিকিউ গুলা নিয়ে আলোচনা করব, যে এখানে আর কয়েকটা এমসিকিউ আছে শর্করা রিলেটেড, এই এমসিকিউ গুলো একটু দেখব। তো প্রথম এমসিকিউ হলো তোমার হলো উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ হলো কার্বোহাইড্রেট। উদ্ভিদের শুষ্ক ওজনের শুষ্ক ওজনের 50 থেকে 80% কি, 50 থেকে 80% হলো শর্করা, এবং শর্করা ইংলিশ হলো কার্বোহাইড্রেট। এটা একটু মাথায় রাখবা। শর্করা ইংলিশ হলো কার্বোহাইড্রেট, অর্থাৎ যেখানে কার্বোহাইড্রেট দেখবা ওটা মানে শর্করা। তো এইটা মাথায় রাখবা, তোমার কোনো জায়গায় শর্করা রে পাবা, কোনো জায়গায় কার্বোহাইড্রেট রে পাবা, বাট বেশিরভাগ জায়গায় কার্বোহাইড্রেট রে পাবা, এই জন্য দুইটাই মাথায় রাখবা। তো শুষ্ক ওজনে কি 50 থেকে 80 ভাগ কি তোমার হলো শর্করা। তো এটা একটু মাথায় রাখবে। তো উদ্ভিদের শুষ্ক ওজন কি, শুষ্ক ওজনের 50 থেকে 80% হলো শর্করা। তো এর সাথে একটা জিনিস মনে রাখতে পারো, যেটা একটু গোটা পরে পাবা, জীবদেহের, জীবদেহের কি, জীবদেহের হলো 50% হলো প্রোটিন। 50% প্রোটিন, এটা জীব বলতে মূলত প্রাণীকে মানে মেনশন করছে। প্রাণীর যে দেহ আছে, প্রাণীর দেহের 50% প্রোটিন। তো তোমরা এই দুইটা একটু মানে মিলাই পড়বা, যে উদ্ভিদের ক্ষেত্রে 50 থেকে 80% শর্করা, আর জীব দেহ অর্থাৎ প্রাণীর দেহের 50% হলো প্রোটিন। অর্থাৎ তোমার বইতে জীব দেহ বলা আছে, বাট ওটা বলতে তোমার মেইনলি হলো কি, প্রাণীকে মিন করছে। হ্যাঁ, উদ্ভিদেও তোমার প্রোটিন আছে, বাট প্রোটিনের পরিমাণ কম। তো এটা এক্স্যাক্টলি প্রাণী দেহ হওয়ার কথা, বা তোমার বইতে প্রাণী বলা নেই, তুমি প্রাণী হিসেবেও মনে রাখতে পারো, যে উদ্ভিদে 50 থেকে 80% শর্করা, আর প্রাণীতে কি 50 থেকে 50% প্রোটিন, তাহলে পড়াটা সুবিধা হবে। উদ্ভিদ উদ্ভিদ 50 থেকে 80% শর্করা, 50 থেকে 80% শর্করা। আর প্রাণী প্রাণী কি, প্রাণী হলো 50% প্রোটিন। তো এইভাবে এই দুইটা এমসিকিউ তোমরা মনে রাখবা, যে উদ্ভিদে 50 থেকে 80% শর্করা, আর প্রাণী হলো 50% হলো প্রোটিন। এই অধ্যায়তে তোমার সবচেয়ে মানে কি বলবো টেকনিক্যাল ওয়ে হলো তোমার মিলাই পড়া। এখন মিলাই পড়া বলতে আমি অনেক ওই দিককার জিনিস এখানে তোমাকে আনবো, এনে দেওয়ার পরে যখন ওই দিকে ওই জিনিসটা পড়বো, তখন এইখানকার জিনিস আবার ওইখানে নিয়ে যাবো। তো তোমরা প্রথমে দেখো, এখন কিন্তু তোমার এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি প্রোটিনের জিনিস এখানে নিয়ে আসছি। আর যখন আমি প্রোটিনে এই লাইনটা পড়াবো, তখন কিন্তু এই যে উদ্ভিদের এই জিনিসটা প্রোটিনে নিয়ে যাবো, তখন তুমি ইজিলি বুঝতে পারবা। তো এই সময় জাস্ট আমার কথাগুলো একটু শোনো, আমি যা লিখতেছি একটু লিখে রাখো, অত প্রপারলি বোঝা লাগবে না। ওই টাইমে যখন আমি আবার প্রোটিনে যাবো, তখন আমি তোমাকে আরো প্রপারলি জিনিসটা বুঝাইতে পারবো। তো এই হলো কাহিনী। তো এই দুইটা এমসিকিউ তোমরা একসাথে মনে রাখবা। নেক্সট এমসিকিউ কি, নেক্সট এমসিকিউ হলো পৃথিবীতে যত জৈব বস্তু আছে, অর্থাৎ পৃথিবীতে বিশ্বে যত জৈব বস্তু আছে, এই জৈব বস্তুর মধ্যে তোমার ম্যাক্সিমাম সবচেয়ে বেশি পাওয়া যায় হলো শর্করারে, সবচেয়ে বেশি হলো শর্করা। অর্থাৎ পৃথিবীতে যত জৈব বস্তু আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় শর্করা। অর্থাৎ জৈব বস্তু বলতে তোমার প্রোটিন, লিপিড, আরো অনেক কিছু আছে, তোমার জৈব অ্যাসিড, অ্যালকিন, এগুলো কিন্তু সবই জৈব বস্তু, বাট এদের এদের যে পরিমাণ, এই পরিমাণে সবচেয়ে বেশি থাকে হলো শর্করা। অর্থাৎ জৈব বস্তুর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি কোনটাকে পাওয়া যায়, শর্করারে পাওয়া যায়। অ্যালকিন তারপরে হলো প্রোটিন, লিপিড, এর মধ্যে সবচেয়ে বেশি থাকে কি, শর্করা। অর্থাৎ শর্করার পরিমাণ বেশি জৈব বস্তুর মধ্যে। আর জৈব বস্তু কারা, জৈব বস্তু এই যে তোমার প্রোটিন, লিপিড, অ্যালকিন, এগুলো হলো তোমার জৈব বস্তু। তো এটা তোমার হলো এমসিকিউ হিসেবে মনে রাখা লাগবে।
দেন হলো তোমার হলো উৎস, অর্থাৎ এই যে শর্করা বা কার্বোহাইড্রেট এর উৎস কি, এর উৎস হলো উদ্ভিদ, অর্থাৎ একে তোমার মেইনলি উদ্ভিদেই পাওয়া যায়। তো এটা একটু জানা লাগবে যে শর্করার মেইন উৎস কি, শর্করার মেইন উৎস হলো উদ্ভিদ। কেন উদ্ভিদ? কারণ আমরা সবাই জানি কি উদ্ভিদ হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, আর ওই শর্করা জাতীয় খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি। তো এটা আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। এজন্য তোমার শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস কি? প্রধান উৎস হলো উদ্ভিদ। তো এইটা জানা লাগবে। দেন এখানে কথা হলো এই যে সঞ্চিত, তো এই যে শর্করা, এই যে শর্করা, তো এইখানে আমাদের একটা খুবই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জিনিস জানা লাগবে। তো এইগুলো আমাদের একসাথে শেখা লাগবে, মুখস্থই করা লাগবে, বাট একসাথে জানা লাগবে। এই যে শর্করা, এই শর্করার তো বিভিন্ন রূপ আছে। তো উদ্ভিদে তুমি শর্করার কোন কোন রূপকে পাবা? উদ্ভিদে তুমি শর্করার স্টার্চ আর সেলুলোজ এই দুইটা রূপকে পাবা। তো স্টার্চকে তোমার শ্বেতসারও বলা হয়, স্টার্চের বাংলা হলো শ্বেতসার। তো স্টার্চ বা শ্বেতসার বা প্লাস সেলুলোজ এই দুইটা রূপ হলো তুমি উদ্ভিদে মেইনলি পাবা। তো এটা গেল উদ্ভিদ। এখন প্রাণীতে, প্রাণীতে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পাওয়া যায়, অর্থাৎ ধরো এটা হলো এখন প্রাণী, প্রাণীর ক্ষেত্রে। তো প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পাওয়া যায়, যেমন যকৃতে, যকৃতে যে শর্করা পাওয়া যায় ওটাকে তোমার গ্লাইকোজেন বলা হয়। গ্লাইকোজেন, গ্লাইকোজেন ওয়ান কাইন্ড অফ শর্করা। তারপরে কি আছে? তারপরে হলো তোমার হলো পেশি, পেশি। তো পেশিতে যেই হলো এটা শর্করা পাওয়া যায় ওটা কি, ওটা হলো তোমার ল্যাকটিক অ্যাসিড। ওই শর্করাটা হলো ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক নামে একটা অ্যাসিড হলে এটা ওয়ান কাইন্ড অফ শর্করা, ল্যাকটিক অ্যাসিড। এটা কিন্তু তোমার নামে কি, নামের সাথে অ্যাসিড আছে, তার মানে এটা অ্যাসিড। হ্যাঁ, এটার কিছু প্রপার্টি অ্যাসিডের মতো, বাট এটা মেইনলি হলো তোমার শর্করা। তারপরে কি আছে? তারপরে দুধে, অর্থাৎ দুধ তো মূলত প্রাণী থেকে আসে, তোমার গরু, মানুষ, মানে সবারই দুধ থাকে। তো এই দুধে কি থাকে? এই দুধে হলো তোমার ল্যাকটোজেন রূপে শর্করা থাকে, দুধে ল্যাকটোজেন রূপে শর্করা থাকে। এই নামটা আমরা অনেকেই শুনছি, এই দুধের সাথে তোমার ল্যাকটোজেন ওয়ার্ডটা কিন্তু আমরা অনেকেই শুনছি। তো এই ল্যাকটোজেন শর্করাটা দুধে পাওয়া যায়। তো এইগুলা তোমরা একসাথে পড়বা। কি উদ্ভিদে, কি উদ্ভিদে হলো তোমার স্টার্চ বা শ্বেতসার রূপে, উদ্ভিদে স্টার্চ বা শ্বেতসার আর হলো সেলুলোজ এই দুইটা শর্করা পাওয়া যায় মেইনলি। আর প্রাণীতে কি, প্রাণীতে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন শর্করা পাওয়া যায়, যেমন যকৃতে গ্লাইকোজেন শর্করা পাওয়া যায়, পেশিতে ল্যাকটিক অ্যাসিড শর্করা পাওয়া যায়, আর প্রাণীর দুধে হলো ল্যাকটোজেন শর্করা পাওয়া যায়। তো তোমাদের কাজ হবে এইগুলো একসাথে পড়া, তাইলে কি হবে, পড়াটা তোমার প্রপারলি হয়ে যাবে। তো এইভাবে তোমার কি বিভিন্ন জায়গায় এই বিভিন্ন শর্করা গুলো পাওয়া যায়। তো তোমরা এগুলো একসাথে পড়ে নিবা। তোমার যকৃতে গ্লাইকোজেন, পেশিতে ল্যাকটিক অ্যাসিড, আর দুধে হলো ল্যাকটোজেন। এইভাবে তোমরা এগুলো পড়ে নিবা। তো এগুলো একসাথে পড়বা। তার তো এরপরে কি আছে? এরপরে তোমার হলো এই কার্বোহাইড্রেট বা শর্করার যে বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্য, এখন বৈশিষ্ট্যটা তোমাদের একটু মুখস্থ করা লাগবে। আসলে এখানে আমি তোমাদেরকে হালকা পাতলা বুঝাই দিচ্ছি কেমনে হয়, বাট তোমাদের জিনিসটা মুখস্থ করা লাগবে। আসলে এটার মুখস্থ ছাড়া কোনো বিকল্প হয়ে নাই, এই অধ্যায়তে একটু মুখস্থ করা লাগবে। তো এই যে শর্করার এর বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য, তো এর বৈশিষ্ট্যটা যদি তুমি মুখস্থ করো তাহলে তুমি একটা অ্যাডভান্টেজ পাও। পরে তোমার গ্লুকোজের বৈশিষ্ট্য পড়া লাগবে, তোমার হলো ইসের তোমার ফ্রুক্টোজের বৈশিষ্ট্য পড়া লাগবে, স্টার্চের বৈশিষ্ট্য পড়া লাগবে, সেলুলোজের বৈশিষ্ট্য পড়া লাগবে। তো তুমি যদি এটা মুখস্থ করো, এদের বৈশিষ্ট্যটা অনেকটা এর সাথে মিলাই মিলাই তুমি পড়তে পারবা। তো আমি তোমাদেরকে মিলাই মিলাই পড়াই দিব। তো তার জন্য তোমার আগে এই বৈশিষ্ট্যটা একবার মুখস্থ করা লাগবে। তুমি একটা মুখস্থ করলে এই মুখস্থটার সাথে মিলাই আর একটা পড়ানো যায়, আর তুমি যদি কিছুই মুখস্থ না করো তাহলে তো আর মিলাই পড়ানো যায় না। এই জন্য তোমাদের প্রথমত কি, প্রথমত হলে এটা তোমাদের একটু মিলাই পড়ানো লাগবে। তো প্রথমে আসি হলো তোমার বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য কি, এরা তোমার তিন টাইপের হইতে পারে। এরা কেমন হইতে পারে? এরা হলো তোমার দানাদার হইতে পারে। তো আমরা সবাই চিনি দেখেছি, তো চিনিও কিন্তু ওয়ান কাইন্ড অফ শর্করা, যেটাকে তোমার সুক্রোজ বলা হয়। চিনি যেই শর্করা ওটার নাম হলো সুক্রোজ। তো সুক্রোজ যেই শর্করা ওটা হলো মেইনলি চিনি। তো চিনি দানাদার। আমরা সবাই গ্লুকোজ দেখেছি, তো গ্লুকোজ আমরা গুঁড়া মতো দেখি, বাট মেইনলি ওইটা মেইনলি দানা। গ্লুকোজ মেইনলি তোমার দানা, এটা তোমার জানা লাগবে যে গ্লুকোজ মেইনলি কি, গ্লুকোজ হলো মেইনলি তোমার হলো দানাদার। অর্থাৎ আমরা যে যে ইটা দেখি, অর্থাৎ আমরা যে বাজারে কিনতে পাওয়া যায় যে গ্লুকোজটা, ওটা অনেকটা পাউডারের মতো, বাট মেইনলি তোমার যে গ্লুকোজটা হয় অর্থাৎ উদ্ভিদের দেহে, উদ্ভিদ যে গ্লুকোজটা তৈরি করে ওটা মেইনলি তোমার দানাদার হয়। তো মাথায় রাখবা এই যে দানাদার। তো দানাদার কি, তোমার এই যে কার্বোহাইড্রেটের যখন প্রকারভেদ পড়বা, কার্বোহাইড্রেটের প্রকারভেদ পড়বা, তো প্রকারভেদে তুমি কি কি পাবা? তোমার মোনোস্যাকারাইড, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আর হলো পলিস্যাকারাইড। আরেকটা প্রকারভেদ আছে, বাট এই বৈশিষ্ট্যের জন্য ওই প্রকারভেদটা আনা যাবে। তো মোনোস্যাকারাইড কি, এটা একটু না বুঝাইলে তোমার বৈশিষ্ট্যটা পড়ানো যাবে না। মোনোস্যাকারাইড কি? মোনোস্যাকারাইড হলো তোমার নর্মালি কার্বনের একটা থাকে, কার্বনের একটা নর্মাল একটা গঠন থাকে, কার্বনের একটা নর্মাল গঠন থাকে, এটা হলো মোনোস্যাকারাইড।
আর যখন কার্বনের দুইটাই যে এরকম দুইটা চেইন যখন একসাথে যুক্ত হয় এই গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা, দেন এটাকে কি বলে, এটাকে তোমার ডাইস্যাকারাইড বলা হয়। আবার এই গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যখন অনেকগুলো এরকম চেইন যুক্ত হয়, তখন সেটাকে তোমার পলিস্যাকারাইড বলা হয়। আই গেস তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন কথা কি, মনোস্যাকারাইডের মধ্যে কারা আছে? মনোস্যাকারাইডের মধ্যে তোমার এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা মেইনলি তোমার মনোস্যাকারাইডের মধ্যে আছে। আর ডাইস্যাকারাইডের মধ্যে কি আছে? যে সুক্রোজ অর্থাৎ যে চিনিটা, ওইটা হলো তোমার ডাইস্যাকারাইডের মধ্যে আছে। আর পলিস্যাকারাইডের মধ্যে কি আছে? তোমার ওই যে স্টার্চ, তারপরে সেলুলোজ, তারপরে গ্লাইকোজেন, এইগুলা হলো তোমার ডাইস্যাকারাইড, হলো পলিস্যাকারাইডের মধ্যে আছে। তো মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, আর পলিস্যাকারাইডের মধ্যে কি স্টার্চ, শ্বেতসার, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো সব হলো পলিস্যাকারাইডের মধ্যে আছে। আসলে কি হয়, নর্মাল একটা কার্বনের গঠন মনোস্যাকারাইড, ওই কার্বনের গঠনের সাথে আরেকটা কার্বনের গঠন যদি তোমার এই যে হলো কি গ্লাইকোসাইডিক বন্ধন অর্থাৎ অক্সিজেনের এই বন্ধন দ্বারা যুক্ত হয়, তাহলে ওটা কি, ওটা হলো তোমার ডাইস্যাকারাইড। আর এরকম যদি অনেকগুলা চেইন একসাথে যুক্ত হয়, দুইটার বেশি যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা পলিস্যাকারাইড বলবো। তো এর মধ্যে আরেকটা ভাগ আছে অলিগোস্যাকারাইড, ওটা তোমরা পরে আমি শিখাচ্ছি। তো এই হলো কাহিনী। তো তোমরা আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন এটা কেন বুঝতেছি তোমাদেরকে বলি। তো তোমরা এইগুলা সম্পর্কে জানতে পারছো, এই তিনটা প্রকারের সম্পর্কে। তো এর মধ্যে এই যে দেখো তোমার এর বৈশিষ্ট্য, তোমার শর্করা তিন টাইপের হতে পারে, দানাদার, পাউডার, আর হলো তোমার তন্তুময়, এই তিন রকম হইতে পারে। তন্তুময় হইতে পারে। এখন শর্করা কেন তিন রকম হইতে পারে? হওয়ার কারণ হলো এই যে দানাদার, দানাদার কারা হয়? দানাদার হলো তোমার মনোস্যাকারাইড আর হলো ডাইস্যাকারাইড, এরা মেইনলি দানাদার। তো মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, তো আমরা যে বাজারে যে গ্লুকোজটা কিনি, ওটা আসলে গ্লুকোজের আসল ফর্ম না, অর্থাৎ আসল গ্লুকোজকে তোমার ওরকম গুঁড়া করে রেখে দেয়। বাট গ্লুকোজ মেইনলি তোমার দানাদার, মানে মেইনলি যে গ্লুকোজটা প্রাকৃতিক ভাবে তৈরি হয় ওটা হলো দানাদার। এই জন্য মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের মধ্যে যারা আছে তারা হলো মেইনলি দানাদার। মানে এখানে কিছু এক্সেপশনাল থাকবে, বাট আমি তোমাদেরকে বলে দিছি যে কি বায়োলজি সবসময় ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে। এই জন্য তোমার ম্যাক্সিমাম মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড কি, দানাদার, এটা মাথায় রাখতে হবে। দেন কি পাউডার, তুমি এই বৈশিষ্ট্যগুলো যদি এমনি পড়ে রাখো, পরের গুলা পড়তে তোমার কোনো সমস্যাই হবে না। এই জন্য এইগুলা তোমরা এইভাবে পড়বা। একটু একটু কষ্ট হবে, বাট এমনি পড়ে রাখো, দেখবা পরে অনেক অ্যাডভান্টেজ পাবা। আমার একটু বিশ্বাস রাখো আমার উপর, অবশ্যই অ্যাডভান্টেজ পাবা। তো দানাদার কি, মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড। এরপরে আসছে হলো পাউডার জাতীয়। তো পাউডার জাতীয় কারা? পাউডার জাতীয় হলো তোমার পলিস্যাকারাইড। তাহলে কথা হলো ভাইয়া তন্তুময় কারা? তন্তুময় হলো তোমার ম্যাক্সিমাম পলিস্যাকারাইড হলো পাউডার জাতীয়, শুধুমাত্র একটা পলিস্যাকারাইড যেটা হলো তোমার সেলুলোজ। এই সেলুলোজ হলো তোমার তন্তুময়। বাট হলো তোমার হলো স্টার্চ, তারপরে হলো তোমার গ্লাইকোজেন, এগুলো কি, এগুলো সবই পাউডার। স্টার্চ, গ্লাইকোজেন সবই পাউডার, শুধুমাত্র সেলুলোজটা হলো তন্তুময়। বাট ম্যাক্সিমাম পলিস্যাকারাইড হলো পাউডার। এই জন্য তোমার হলো শর্করা তিন টাইপের, কারণ এই তিনজনই হলো শর্করার মধ্যে আছে। এই হলো প্রথম বৈশিষ্ট্য। এখানে দানাদার মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড, পাউডার হলো পলিস্যাকারাইড, আর পলিস্যাকারাইডের একটা এক্সেপশন আছে, যেটা সেলুলোজ, সেটা হলো তন্তুময়। তো গেল। প্রথম বৈশিষ্ট্য আমরা পড়ে গেলাম, এমনি আমরা সবগুলা বৈশিষ্ট্য পড়বো। এরপরে কথা বলা হলো স্বাদ। তো একটা হলো তোমার মিষ্টি, এর দুই রকম হইতে পারে, মিষ্টি হইতে পারে আবার স্বাদহীন হইতে পারে। আর কি হইতে পারে, স্বাদহীন হইতে পারে। তো মিষ্টি আর স্বাদহীন, তো হলো মিষ্টি হলো তোমার হলো মোনো আর হলো ডাই। মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো মিষ্টি, হলো মিষ্টি। তাহলে স্বাধীন কারা? স্বাধীন হলো পলিস্যাকারাইড। তো এটা মাথায় রাখবো। মিষ্টি কারা? মিষ্টি হলো মোনোডাই, আর স্বাধীন হলো পলিস্যাকারাইড। তো এটা মনে রাখবো। এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো আমাদের একটু কষ্ট করে মনে রাখা লাগবে। এখানে এর মুখস্থ ছাড়া এর কোনো বিকল্প নেই। মানে আমি জাস্ট একটু তোমাদেরকে বুঝাচ্ছি আসলে কি হয়, বা তোমাদের একটু মুখস্থ করা লাগবে, এটা মুখস্থ ছাড়া কোনো বিকল্প নেই। এটা আমি তোমাকে যতই বুঝাই তোমার মুখস্থ করাই লাগবে। তো প্রথম বৈশিষ্ট্য কি, 3 নাম্বার বৈশিষ্ট্য, তাপ প্রয়োগে কি হয়, অঙ্গারে পরিণত হয়। অর্থাৎ কি, অঙ্গার বলতে তোমার মূলত আমরা যে কয়লা চিনি না, কয়লাকে বোঝায়। অর্থাৎ তুমি শর্করা জাতীয় জিনিসকে যদি পুড়াও, তাহলে এটা কয়লা টাইপের হয়ে যাবে, তো ওইটাকেই তোমার অঙ্গার বলা হয়েছে। অর্থাৎ ছাই হয়ে যাবে, ছাই বা কয়লা এরকম হয়ে যাবে যদি শর্করা জাতীয় জিনিসকে পুড়াও। তো এটা আমি তোমাকে বুঝাইলাম যে আসলে কি হয়, ওটাতে যদি তুমি পুড়াও তাহলে ওটা ছাই হয়ে যাবে, বাট তুমি আসলে এটা মুখস্থ করাই লাগবে। তো এটা হলো প্রথম পয়েন্ট, মুখস্থ। দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হলো আচ্ছা দ্বিতীয় পয়েন্টটা আমরা এই 4 নাম্বার পয়েন্টেরটা পরে শিখাচ্ছি। 5 নাম্বার পয়েন্টে আসো, অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার তৈরি করে। অ্যাসিডের সাথে অ্যাস্টার তৈরি করে, সাথে কি তৈরি করে, অ্যাস্টার তৈরি করে। এই পয়েন্টটা, এখন এটাও তোমার মুখস্থ করাই লাগবে। এটা কেমনে হয় এটা তোমাকে দেখাচ্ছি, বাট ওই কেমনে দিয়ে তোমার মুখস্থ হবে না।
তো ধরো এই যে ধরো একটা কি বলে শর্করা C6H12O6, এর সাথে কি, এর সাথে একটা অ্যাসিড নিলা CH3COOH, এটা একটা জৈব অ্যাসিড নিলা। নেওয়ার পরে তো এইটা কি, এখান থেকে ধরো এই যে এর মধ্যে তো অনেকগুলা OH আছে শর্করার মধ্যে, তো এইখান থেকে একটা OH বের করে দিলাম, আর এখান থেকে একটা H বের করে দিলাম, তাহলে বাদ থাকতেছে কি CH3COO, এইদিকে বাদ থাকতেছে, আর ওইদিকে কি, ওদিকে তোমার C6H11 আর O5 বাদ থাকতেছে, আর এইদিকে এই H আর OH মিলে তোমার পানি তৈরি করবে। এই জিনিসটাকে তোমার এস্টার বলে, অর্থাৎ এস্টারের বেসিক গঠন হলো R C ডবল, এটা আর অর্থাৎ CN, আর মানে কি CnH2n+1, 2n+1 C ডবল, আর এখানে কিছু একটা থাকলো। তো এই সব মিলে মূলত এস্টারটা গঠিত হয়। তো এটা সম্পর্কে অত বিস্তারিত বলতেছি না, বাট মেইনলি তোমার এটা মুখস্থ করা লাগবে কি অ্যাসিডের সাথে এস্টার তৈরি করে। তো এই পয়েন্টটাও আমার মুখস্থ করা লাগবে, এটা তোমার বোঝাই কাজ হবে, তো এটা তোমরা মুখস্থ করলো। তারপরে আরেকটা পয়েন্ট আছে কি, তো এখানে একটা কথা বলা আছে যে আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। তো তোমাদের অত কিছু মনে রাখা লাগবে না, তোমরা জাস্ট লিখবা যে আলোক সমানতা প্রদর্শন করে বা আলোক সক্রিয়, যে কোনো একটা কথা লিখে দিবা আলোক সক্রিয়। এইভাবে তোমরা মনে রাখবে কি এটা হলো আলোক সক্রিয়। মানে আলোক সক্রিয় আলোক সমানতা, এটা তোমাদেরকে আমি মানে এটা আসলে মানে পুরা হলো কেমিস্ট্রির জিনিস, এটা পুরা কেমিস্ট্রির জিনিস বলতে হালকা একটু বোঝাই। আলোক সমানতা কারা প্রদর্শন করে, আলোক সমানতা প্রদর্শন করে ধরো এই যে একটা কার্বন, এই কার্বনের কি চার হাতে চারটা জিনিস আছে, চার হাতে চারটা, অর্থাৎ এই হাতে এইচ আছে, এই হাতে ওইচ আছে, এই হাতে CH2OH আছে, এই হাতে কি, এই হাতে কার্বনদের সাথে আরো অনেক কিছু আছে। তো তুমি যদি শর্করার গঠনটা দেখো, শর্করার গঠন এরকম, অর্থাৎ শর্করার তুমি চার হাতে চারটা জিনিসই পাবা, চার হাতে কখনো দুই হাতে সেম জিনিস পাবা না, এটা হলো শর্করার গঠন। তো এই মানে যেসব কার্বনে এরকম থাকে, অর্থাৎ চার হাতে চারটা জিনিস থাকে, তাদেরকে তোমার কাইরাল কার্বন বলা হয়। তো এটা হলো একটা কাইরাল কার্বন। এখন কার্বাল কার্বন আলা এইসব জিনিসের বৈশিষ্ট্য কি, এদের বৈশিষ্ট্য হলো এদেরকে এদেরকে যদি এদের মধ্যে, অর্থাৎ ধরো একটা মেশিন আছে, মেশিন এর নাম হলো পোলারাইজার। তো এই মেশিনে যদি এই যৌগগুলো তুমি লাগাই দাও, তো এই যৌগগুলো লাগাই দিলে কিছু যৌগ লাগাই দিলে ওই পোলারাইজার মেশিন এর মধ্যে, বা মানে পোলারাইজার না পোলারোমিটার বলা হয়, ওই মেশিন এর মধ্যে যদি তুমি আলো দাও, তাহলে আলোর যে দিক আছে ওই দিককে কোনো যৌগ ডান দিকে ঘোরাবে, কোনো যৌগ বাম দিকে ঘোরাবে। এই যে ঘুরানোর আলোকে ঘুরানোর যে অ্যাবিলিটি, ওইটাকেই তোমার আলোক সক্রিয়তা বলা হয়, অর্থাৎ এইটাই হলো তোমার সেই আলোক সক্রিয়তা। তো এইটা একটু মাথায় রাখবা। তো এই হলো আলোক সক্রিয়তার বিষয়। তো তোমার নর্মালি যারা এই হলো শর্করা জাতীয় হয়, এরা হলো তোমার আলোক সক্রিয়, কারণ কি এরা আলোকে ডান বা বামে ঘুরাইতে পারে, এটা একটু মাথায় রাখবা। এখন ডানে ঘুমাইলে সেটাকে ধরো এটা গ্লুকোজ, এই যে গ্লুকোজ, তো গ্লুকোজ তো পারবে, গ্লুকোজ ঘুরাইতে পারবে, কারণ তুমি গ্লুকোজের স্ট্রাকচারে যাও, যে দেখবা যে ওইখানে মানে তোমার ম্যাক্সিমাম, অর্থাৎ ওইখানে তোমার মানে কি ম্যাক্সিমাম কার্বনের ক্ষেত্রে তোমার কি আছে, তো এক হাতে সেম জিনিস নেই, হ্যাঁ তোমার দুইটা কার্বন পাবা, যাদের হলো তোমার দুই হাতে সেম জিনিস আছে, বাকি চারটা কার্বনে হলো তোমার চার হাতে চার জিনিস আছে। আর নর্মালি তোমার যদি একটা কাইরাল কার্বন থাকে তাইলেই তোমার কাজ হয়ে যায়, তাইলে সে কাজটা করতে পারে। গ্লুকোজে তুমি চারটা কাইরাল কার্বন পাবা, কিন্তু গ্লুকোজ ওই কাজ করতে পারে। এখন যেই গ্লুকোজ গুলা কি করে, যেই গ্লুকোজকে আলোকে ডান দিকে ঘোরায় তাদেরকে ডি গ্লুকোজ বলা হয়, আর যেই গ্লুকোজ গুলো আলোকে বাম দিকে ঘোরায় তাদেরকে এল গ্লুকোজ বলা হয়। তো এটা একটু মাথায় রাখবা, যারা আলোকে ডান দিকে ঘোরাবে তারা ডি গ্লুকোজ, আর যারা হলো বাম দিকে ঘোরাবে তারা এল গ্লুকোজ। জিনিসটা অত বিস্তারিত আসলে পড়ানো সম্ভব না, তো মোটামুটি যতটুকু তোমাদের বোঝানো যায়। তো এই তিনটা জিনিস তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে, এগুলো মুখস্থ ছাড়া কোনো বিকল্প নেই। যে তাপে হলো অঙ্গারে পরিণত হয়, অ্যাসিডের সাথে অ্যাস্টার তৈরি করে, আর আলোক সক্রিয়, এই কার্বোহাইড্রেটের এই তিনটা বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ রাখা লাগবে। এখন আরেকটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে স্কিপ করে গেছি, ওই বৈশিষ্ট্যটা, অর্থাৎ তোমার কত 4 নম্বর বৈশিষ্ট্য কি, তোমার হলো কিছু পানিতে দ্রবণীয়, অধিকাংশ এদের অধিকাংশ হলো পানিতে পানিতে দ্রবণীয়। এটা কেমনে তোমরা পারবা, অধিকাংশই পানিতে দ্রবণীয় বলতে এর মধ্যে যে মনোস্যাকারাইড আছে, সরি অধিকাংশ পানিতে অদ্রবণীয়, অধিকাংশ পানিতে অদ্রবণীয় ভুলে গেছি। অধিকাংশ কি, এদের অধিকাংশ হলো পানিতে অদ্রবণীয়। তো এর যারা মনোস্যাকারাইড, যারা হলো তোমার মনোস্যাকারাইড, এরা হলো তোমার দ্রবণীয়। আর মনোস্যাকারাইড বাদে তোমার হলো ডাই আর পলি কি অদ্রবণীয়, অদ্রবণীয়। এটাও ওইভাবেই পড়া লাগবে। তো এইভাবে কিন্তু তুমি ভাগ ভাগ করে যদি পড়ো, যখন হলে মনোস্যাকারাইড পড়বা, যখন ডাইস্যাকারাইড পড়ো, যখন পলিস্যাকারাইড পড়বা, তখন এই শর্করার বৈশিষ্ট্য থেকে ওইখানকার বৈশিষ্ট্যটা করে ফেলতে অনুধাবন করতে পারবে। এই জন্য তোমাকে এই জিনিসগুলো আমি এইভাবে করছি, যে এখানে তোমার 6টা পয়েন্ট আছে, তো 6টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট তোমার একদম মুখস্থ করা লাগবে। বেশি তাপ দিলে অঙ্গারে পরিণত হয়, তোমার অ্যাসিডের সাথে অ্যাস্টার তৈরি করে আলোক সক্রিয়, এই 3টা পয়েন্ট তোমার একদম মুখস্থ করা লাগবে। আর বাকি যে 3টা পয়েন্ট আছে, এই 3টা তুমি প্রথমত জানবা যে শর্করা 3 প্রকার,
মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখন ভাগে ভাগে পড়াবা। বা প্রথমটা ছিল কি, প্রথমটা ছিল হলো তোমার একটা হলো হলো প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল হলো তোমার দানাদার, দানাদার কারা মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড। দ্বিতীয় তারপরে কি পাউডার, পাউডার কারা পলিস্যাকারাইড। তারপরে হলো তোমার তন্তুময়, তন্তুময় কারা পলিস্যাকারাইড সেলুলোজ। তারপর কি মিষ্টি, মিষ্টি কারা হলো মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড। হলো স্বাধীন কারা, স্বাধীন হলো পলিস্যাকারাইড। তারপরে কি, তারপরে হলো তোমার হলো পানিতে দ্রবণীয় অদ্রবণীয়, তো পানিতে দ্রবণীয় কারা, পানিতে দ্রবণীয় হলো মনোস্যাকারাইড, আর পানিতে অদ্রবণীয় কেন ডাই আর পলি। তো এরকম ভাবে এই তিনটা পয়েন্ট পড়বে। তো এখানে তোমার এই তিনটা পয়েন্ট পড়তে সমস্যা হবে, বাট পরে যখন তুমি ওইগুলা পড়তে যাবে তখন দেখবে যে অনেক ইজিলি জিনিসগুলো পড়তে পারতেছো। তো এখানে এই জিনিসটা মাথায় রাখবো। অর্থাৎ এখানে দেখো তোমার ডাই আর পলি, ডাই আর পলি কিন্তু তোমার হলো পানিতে অদ্রবণীয়, এই জন্য বলছে অধিকাংশই হলো পানিতে অদ্রবণীয়। কারণ কি, এই যে দুইটা জিনিস, তো আমি তোমাকে বলছি বায়োলজি ম্যাক্সিমাম জিনিসটা কাজ করে, এখানে একটা আর এখানে দুইটা, তার মানে কি, তার মানে মূলত তোমার কি, মূলত শর্করা হলো অদ্রবণীয়। শর্করাকে, শর্করা হলো পানিতে অদ্রবণীয়, অদ্রবণীয়। এটা মাথায় রাখা লাগবে। এখন এইখানে তোমাকে আরেকটা পড়ার জিনিস আছে, প্রোটিন। প্রোটিন, প্রোটিন হলো তোমার পানিতে দ্রবণীয়, প্রোটিন হলো পানিতে দ্রবণীয়। শর্করা পানিতে অদ্রবণীয় কিন্তু প্রোটিন পানিতে দ্রবণীয়। তো এইটা তুমি সাথে মিলাই পড়তে পারো, বাট এই জিনিসটা আমি যখন তোমাকে প্রোটিন পড়াবো আরো ক্লিয়ারলি এই জিনিসটা তোমাকে পড়াবো। অর্থাৎ শুধু প্রোটিন দ্রবণীয় এরকম না, আরো কিছু জিনিস এর সাথে আনা লাগবে। তো এই জিনিসটা আমি একটু পরে পড়াচ্ছি, আপাতত তোমরা এইটুকু পড়ো। তো এই হলো কথা। তো আমরা শর্করার বৈশিষ্ট্য শেষ করলাম, কাজে আসি। নেক্সটে কি আছে, নেক্সটে হলো জীবে, জীবে শর্করার কাজ। তো কাজগুলা কি, কাজগুলাও মানে অনেকটা মুখস্থ, আমি মোটামুটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে মুখস্থ করবা। তো এরা কি, শর্করা মূলত শক্তি, শক্তির উৎস। দন্তে তালে বসাতে শর্করা, শর্করা মূলত শক্তির উৎস, শক্তির উৎস। শর্করা কি শক্তির উৎস, এটা আমাদেরও শক্তি, উদ্ভিদের সবাই শক্তি, জীবের শক্তি। তারপরে শর্করা উদ্ভিদের কিছু স্পেসিফিক জিনিস, উদ্ভিদের কিছু স্পেসিফিক জিনিস কি কি, উদ্ভিদের কি, উদ্ভিদের হলো গাঠনিক উপাদান, উদ্ভিদের গাঠনিক উপাদান, উদ্ভিদের গাঠনিক উপাদান হলো শর্করা। আর প্রাণীর গাঠনিক উপাদান হলো প্রোটিন। এটা মাথায় রাখবা, প্রাণীর গাঠনিক উপাদান কি, প্রোটিন। প্রোটিন প্রাণীর ক্ষেত্রে গাঠনিক উপাদান প্রোটিন, আর উদ্ভিদের ক্ষেত্রে গাঠনিক উপাদান হলো শর্করা। যেহেতু গাঠনিক উপাদান, তার মানে কি, কি হলো ইসের মধ্যে হলো, অর্থাৎ গাঠনিক উপাদান বলতে কি বোঝায়, গাঠনিক উপাদান বলতে ওই জিনিসটাকে গঠন করে, অর্থাৎ ওর একটা কাঠামো তৈরি করে, ওর মাত্রা কাঠামো তৈরি করে। তার মানে উদ্ভিদের গাঠনিক উপাদান কি, তোমার শর্করা। তার মানে কি, শর্করা হলো উদ্ভিদের একটা কাঠামো তৈরি করে। এবং শর্করা যেহেতু তোমার মেইনলি কার্বন দ্বারা গঠিত, অর্থাৎ এর একটা কার্বন যৌগ, এর জন্য কি এটা হলো উদ্ভিদের কার্বন কাঠামো তৈরি করে। এর জন্য উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট কি, কার্বন কাঠামো। উদ্ভিদের কার্বন কাঠামো হলো শর্করা। তো গেল, এইটা গেল। নেক্সটে কি, নেক্সটে হলো এটা হলো উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ, সঞ্চয়ী পদার্থ। কারণ আমি এটা তোমাদেরকে পরে পড়াবো। উদ্ভিদ হলো শর্করা জাতীয় খাদ্য স্টার্চ হিসেবে সঞ্চয় করে, এটা অলরেডি তোমরা জানো। উদ্ভিদ হলো খাদ্য কি, শর্করা জাতীয় পদার্থ স্টার্চ হিসেবে সঞ্চয় করে। তো উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ কি, উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হলো, উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হলো কি, এই হলো এই হলো শর্করা। কারণ প্রাণীর সঞ্চয়ী পদার্থ শর্করা, বাট প্রাণীর শুধু শর্করা না, লিপিড হলো প্রাণীর সঞ্চয়ী পদার্থ, বাট উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ শুধুমাত্র শর্করা। তো উদ্ভিদের ক্ষেত্রে আমাদের এইগুলো মাথায় রাখা লাগবে। উদ্ভিদের গাঠনিক উপাদান কি, উদ্ভিদের গাঠনিক উপাদান হলো তোমার হলো উদ্ভিদের গাঠনিক উপাদান শর্করা, আর প্রাণীর গাঠনিক উপাদান হলো প্রোটিন। উদ্ভিদের যেহেতু শর্করা গাঠনিক উপাদান, তার মানে কি উদ্ভিদের একটা কাঠামো তৈরি করে শর্করা, আর শর্করা যেহেতু কার্বন দ্বারা গঠিত, এই জন্য উদ্ভিদের কার্বন কাঠামো তৈরি করে শর্করা। উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ কি, স্টার্চ, আর স্টার্চ একটা শর্করা জাতীয় পদার্থ, তাই উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হলো স্টার্চ। আর প্রাণীর ক্ষেত্রে সঞ্চয়ী পদার্থ কি, সঞ্চয়ী পদার্থ হলো তোমার লিপিড, লিপিড আর শর্করা দুইটা। শর্করা হলো গ্লাইকোজেন, আর লিপিড হলো চর্বি। লিপিড আর শর্করা এই দুইটা হলো প্রাণীর সঞ্চয়ী পদার্থ, আর উদ্ভিদের ক্ষেত্রে শুধু শর্করা। এইভাবে তোমরা তিনটা পয়েন্ট মনে রাখবা। তো উদ্ভিদ হলো সবার শক্তির উৎস, সবার শক্তির উৎস, সরি, শর্করা হলো সবার শক্তির উৎস, বাট হলো উদ্ভিদের ক্ষেত্রে তিনটা স্পেসিফিক কাজ করে, গাঠনিক উপাদান, কার্বন কাঠামো, সঞ্চয়ী পদার্থ। এই ক্ষেত্রে তুমি প্রাণীর তিনটা জিনিস মাথায় রাখতে পারবা, যে প্রোটিনের একটা পয়েন্ট। প্রোটিন কি, প্রোটিন হলো প্রাণীর গাঠনিক উপাদান, আর হলো প্রাণীর সঞ্চয়ী পদার্থ হলো লিপিড প্লাস শর্করা। এইভাবে চারটা পয়েন্ট তোমার হয়ে যাবে। তারপরে কি বলা আছে, তারপরে কিছু স্পেশাল পয়েন্ট আছে, এই স্পেশাল পয়েন্ট গুলো আমরা শিখবো। তো অলরেডি আমরা চারটা পয়েন্ট শিখে ফেলছি। স্পেশাল পয়েন্ট কি, চক্র, চক্রে ভূমিকা পালন করে, চক্রে ভূমিকা পালন। আগে তোমাদেরকে পয়েন্ট গুলা লিখে দিই। আরেকটা কথা কি, অ্যাসিডের বিপাক, অ্যাসিড বিপাক করে, অ্যাসিড বিপাক করে, চক্রে ভূমিকা পালন করে, অ্যাসিড বিপাক বলে, কো এনজাইম হিসেবে ব্যবহৃত হয়, কো এনজাইম হিসেবে ব্যবহৃত হয়। আমি যেমন পড়াচ্ছি ওইভাবে পড়বো।
কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়। কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কি চক্রে ভূমিকা পালন করে, অ্যাসিড বিপাক করে, আর কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়। এই তিনটা পয়েন্ট তোমরা একসাথে বলবো, এই তিনটা পয়েন্ট তোমরা একসাথে বলবা কি কি? চক্রে ভূমিকা পালন, অ্যাসিড বিপাক, আর কোএনজাইম হিসেবে ব্যবহৃত। এখন প্রথমত চক্র, চক্র বলতে কি? চক্র বলতে কেলভিন চক্র, ক্রেব চক্র, যত চক্র আছে ক্রেব চক্র এইগুলাতে ভূমিকা পালন করে। এই জন্য তুমি চক্রে ভূমিকা পালন করে এমনি মনে রাখবে, চক্রে ভূমিকা পালন করে। এখন চক্রে ভূমিকা কিভাবে পালন করে তোমরা যখন এই 9 নাম্বার অধ্যায়টা পড়বে তখন আরো প্রপারলি বুঝতে পারবে যে এই যে এইসব চক্র, চক্র হওয়ার জন্য তোমার বড় বড় বিভিন্ন যৌগ লাগে। তোমার রাইবোলোস 1,5 বিসফসফেট লাগে, তারপরে তোমার কি আছে, তোমার হলো ম্যালিক অ্যাসিড লাগে, তারপরে তোমার হলো ই লাগে, তোমার হলো গ্লিসারালডিহাইড লাগে, তারপরে ফসফোগ্লিসারিক অ্যাসিড লাগে। এখন এইগুলো সবই শর্করা জাতীয় পদার্থ। এই শর্করা জাতীয় পদার্থ না হলে কখনো কেলভিন চক্র, ক্রেব চক্র এই চক্রগুলো হয় না। এই জন্য বলছে চক্রে ভূমিকা পালন করে। তারপরে কি? অ্যাসিড বিপাক। অ্যাসিড বলতে তোমার অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, যত অ্যাসিড আছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের বিপাকে, ফ্যাটি অ্যাসিডের বিপাকে ভূমিকা পালন করে। অর্থাৎ এই যে আমাদের বডিতে অ্যামিনো অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, এখন এইগুলা বিভিন্ন প্রসেসে ভূমিকা পালন করে। বিভিন্ন প্রসেস, আমাদের বডিতে বিভিন্ন প্রক্রিয়া হয়। তো ওই বিভিন্ন প্রক্রিয়াতে কি, বিভিন্ন প্রক্রিয়াতে তোমার হলো এই এরা হলো অংশগ্রহণ করে, এরা ভাঙে, এই অ্যামিনো অ্যাসিড ভেঙে যায়, আবার হলো তোমার একটার সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড জুড়াই লেগে প্রোটিন তৈরি হয়। তো এরকম বিভিন্ন কিছু হয়। এমন ফ্যাটি অ্যাসিডও ভেঙে হলো তোমার ভেঙে যায়, বা হলে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আবার বড় কিছু তৈরি করে, চর্বি তৈরি করে। তো এই জিনিসগুলো করতেই শর্করা সাহায্য করে। এদের বিপাক, অর্থাৎ এদের উপচিতিমূলক বিপাক হোক, অপচিতিমূলক বিপাক হোক, সব বিপাকে এই শর্করা সাহায্য করে। অ্যাসিড বিপাক, তো এইভাবে আমরা মনে রাখবো চক্র, চক্রে ভূমিকা পালন, অ্যাসিড বিপাকে ভূমিকা পালন, বিপাকে ভূমিকা পালন, অ্যাসিড বিপাক, চক্র, এই দুইটা ওয়ার্ড আমরা মনে রাখবো, অ্যাসিড বিপাক, চক্র। আরেকটা কি? কোএনজাইম। কোএনজাইম, কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়। কোএনজাইম হিসেবে ব্যবহৃত বলতে আসলে জিনিসটা তোমরা পরে প্রোটিন বলে আরো বিস্তারিত বুঝবা, যে প্রোটিন তো নর্মালি প্রোটিন আছে, প্রোটিন আছে। এখন এই প্রোটিনের সাথে মাঝে মধ্যে তোমার কিছু জৈব রাসায়নিক পদার্থ লেগে থাকে, জৈব রাসায়নিক পদার্থ লেগে থাকে, বা মাঝে মাঝে কিছু আয়ন লেগে থাকে, আয়ন বা মেটাল লেগে থাকে, মেটাল লেগে থাকে। কারণ মেটাল লাগলে তো মেটাল মেটালই। এই যে জৈব রাসায়নিক যে পদার্থটা লিখে থাকে, এইটা হলো তোমার শর্করা হবে, না এই হলো লিপিড হবে, লিপিড হবে। এই জৈব রাসায়নিক পদার্থ তোমার শর্করা নাই লিপিড হবে, এটা কখনো প্রোটিন হবে না। কারণ প্রোটিনের সাথে লাগতেছে, প্রোটিনের সাথে তো কখনো প্রোটিন লাগতে পারবে না। এই জৈব রাসায়নিক পদার্থ হয় শর্করা হবে, হয় লিপিড হবে। তো এই জিনিসগুলাকে, এই জৈব রাসায়নিক পদার্থ, এই মেটাল, এগুলাকে তোমার একত্রে কোএনজাইম বলা হয়। এগুলা মূলত কোএনজাইম, এটা হলো এগুলোর একটা মানে কমন নাম। এই জৈব রাসায়নিক পদার্থ যেহেতু প্রোটিনের সাথে লাগছে, সেহেতু কি কোএনজাইম। অর্থাৎ ধরো প্রোটিনের সাথে একটা শর্করা লেগে আছে, মানে ওই শর্করাটা হলো তোমার কোএনজাইম। তাহলে তোমার প্রোটিনের সাথে কি, প্রোটিনের সাথে একটা লিপিড লিখে আছে, ওই লিপিডটা হলো কোএনজাইম। প্রোটিনের সাথে একটা মেটাল লেগে আছে, ওই মেটালটা হলো কোএনজাইম। তো এইগুলো হলো কোএনজাইম। তো এই যে তোমার হলো শর্করা, তো এরা হলো কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রোটিনের যেই কোএনজাইম, ওই কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে কিছু কোএনজাইমের নাম দিয়ে আছে তোমার এটিপি, এনএডিপি, অর্থাৎ এগুলো শর্করারই ফর্ম। এগুলো হলো লিপিডেরই ফর্ম, অর্থাৎ তোমার শর্করাই মডিফাই হয়ে এই এটিপি, এনএডিপি এসব কোএনজাইমে পরিণত হয়। বাট মেইনলি কি, মেইনলি হলো এইগুলা, মেইনলি কি, এইগুলা হলো মেইনলি তোমার এই শর্করা জাতীয় পদার্থই। বাট কি, এগুলো তোমার হলো ইসের সাথে লেগে থাকে, প্রোটিনের সাথে লেগে থাকে, এই জন্য এগুলোর নাম এটিপি, এনএডিপি, এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে। বাট এগুলো মূলত শর্করা জাতীয় পদার্থ। এর মধ্যে কিছু আছে তোমার লিপিড জাতীয় পদার্থ। ওই পদার্থগুলো মেইনলি তোমার যেহেতু প্রোটিনের সাথে কোএনজাইম হিসেবে ব্যবহৃত হবে, সেই জন্য এগুলো মডিফাই হয়ে এরকম গঠন ধারণ করে, আর এগুলো আলাদা নাম দেওয়া হয়েছে। তো তোমাদের অত কিছু জানা লাগবে না, তোমরা যে দুইটা কোএনজাইমের নাম মনে রাখবা, যে এটিপি, এনএডিপি, দুইটা কোএনজাইম। তো তুমি লিখবা যে কোএনজাইম হিসেবে শর্করা ব্যবহৃত হয়, এক্সাম্পল হলো এটিপি, এনএডিপি। এইভাবে তোমরা জিনিসটা লিখবা। তো এখানে চক্র, চক্রে ভূমিকা, অ্যাসিড বিভাগে ভূমিকা, কোএনজাইম হিসেবে ব্যবহার, এই তিনটা স্পেশাল পয়েন্ট তোমরা এইভাবে মনে রাখবা। চক্রে ভূমিকা, অ্যাসিড বিভাগে ভূমিকা, কোএনজাইম হিসেবে ব্যবহার, চক্রে ভূমিকা, অ্যাসিড বিভাগে ভূমিকা, কোএনজাইম হিসেবে ব্যবহার। এইভাবে কিন্তু তোমরা এই তিনটা পয়েন্ট মনে রাখতে পারো। এই তিনটা হলো স্পেশাল পয়েন্ট। চক্রে কেন ভূমিকা? কেলভিন চক্র, ক্রেবস চক্র, এইসব চক্র হওয়ার জন্য তোমার যৌগ লাগে, ওই যৌগ হলো শর্করা জাতীয় পদার্থ। তারপরে তোমার হলো অ্যাসিড বিপাক, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের ভাঙন বা অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি, এগুলো হওয়ার জন্য কিছু যৌগ লাগে, ওইগুলো হলো শর্করা জাতীয় গঠিত। প্রোটিনের সাথে কিছু যৌগ লেগে থাকে, ওই যৌগগুলো কি শর্করা জাতীয় পদার্থ, আর ওইগুলোকে কোএনজাইম বলা হয়। তো এইভাবে এই তিনটা পয়েন্ট পড়বা, তোমরা বই হিসাবে পড়বা না, তাইলে কিন্তু মনে রাখতে পারবা না। গেল, এই হলো আরেক ধাপ গেল। তো অলরেডি কিন্তু আমরা কয়টা, 4টা, 4 আর 3, 7টা পয়েন্ট শেষ। নেক্সট ধাপে আসি। তো নেক্সট ধাপে আসি। তো নেক্সট ধাপ কি? নেক্সট ধাপ হলো, তো নেক্সট ধাপে তোমার কিছু কিছু জিনিস একটু মুখস্থ করা লাগবে। তো মুখস্থ করা বলতে এখানে আসলে মুখস্থ করার কিছু নেই, এখানে একটা পয়েন্ট আছে যেটা তোমরা অলরেডি জানো, এই যে নিউক্লিক অ্যাসিডে, নিউক্লিক অ্যাসিডে
নিউক্লিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়, এমনি মনে রাখবো, নিউক্লিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। এটা কিন্তু একটা তোমার মুখস্থ না, এটা তুমি অলরেডি জানো যে নিউক্লিক অ্যাসিড, একটু আগে তোমাকে পড়াইছি নিউক্লিক অ্যাসিড কারা, এটা ফার্স্ট অধ্যায়তে খুব সুন্দরভাবে বলেছে, ডিএনএ আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড। মানে এগুলো কেমনে তৈরি হয়, তোমার হলো তিনটা এদের গাঠনিক উপাদান থেকে, একটা হলো একটা পেন্টোজ সুগার, আর একটা হলো তোমার নাইট্রোজেন গঠিত ক্ষার, আর একটা হলো ফসফেট। এখন পেন্টোজ সুগার কি, পেন্টোজ সুগার কিন্তু তোমার একটা শর্করা জাতীয় পদার্থ, পেন্টোজ সুগার একটা শর্করা জাতীয় পদার্থ। তো এই যে নিউক্লিক অ্যাসিড, তো এই যে ডিএনএ আরএনএ এগুলো কি দ্বারা গঠিত, এগুলো তোমার পেন্টোজ সুগার দ্বারা গঠিত। আর এই পেন্টোজ সুগার কি, পেন্টোজ সুগার হলো একটা শর্করা জাতীয় পদার্থ। তার মানে কি, এই যে নিউক্লিক অ্যাসিড, এই যে পেন্টোজ সুগার, এই নিউক্লিক অ্যাসিড তৈরিতে যেহেতু পেন্টোজ সুগার লাগতেছে, তার মানে শর্করা লাগতেছে। তো এটা কিন্তু তুমি তোমার জ্ঞান দ্বারাই বের করতে পারবে, এটা কিন্তু তোমার মুখস্থ করার কিছু না। তো কি আগের এই যে তোমার রাইবোজ, ডিঅক্সিরাইবোজ সবই কিন্তু শর্করা জাতীয় পদার্থ, সবই হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই জন্য এগুলোকে ইনকমন পেন্টোজ সুগার বলা হয়। তো এই যে ডাইবোজ, ডিঅক্সিরাইবোজ এইগুলা কি, এইগুলা হলো তোমার ব্যবহৃত হয়। তো এই পয়েন্টটা তোমরা কিন্তু আগে থেকে জানো, তো এটা কিন্তু মুখস্থ করা তেমন কিছু না। আরেকটা কথা বলা আছে যে হলো প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়াতে সঞ্চয় মানে ওই গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। অর্থাৎ আমি তোমাকে বলছি যে প্রাণী কি, প্রাণী হলো তোমার হলো কি করে, শর্করা সঞ্চয় করে। আবার হলো তোমার কি, এটা প্রাণী পর্যন্ত বলছি, বাট তোমাকে আমি আরো কিছু কথা বলে রাখি এখানে একসাথে ধরাই দিই। উদ্ভিদ, উদ্ভিদের সঞ্চয় পদার্থ কি, উদ্ভিদের সঞ্চয় পদার্থ হলো তোমার স্টার্চ। উদ্ভিদের সঞ্চয় পদার্থ কি, উদ্ভিদের সঞ্চয় পদার্থ হলো তোমার স্টার্চ, এটা তোমরা অলরেডি জানো। প্রাণী, প্রাণীর সঞ্চয় পদার্থ দুইটা, তো এখানে আমার একটা কথা হলো গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন যে শুধু প্রাণীর সঞ্চয় পদার্থ এরকম নেই, এই গ্লাইকোজেন হলো তোমার কিসের সঞ্চয় পদার্থ, ছত্রাকের সঞ্চয় পদার্থ, ব্যাকটেরিয়ার সঞ্চয় পদার্থ, ব্যাকটেরিয়ার সঞ্চয় পদার্থ। আর হলো তোমার আরেকটা আছে হলো শৈবাল, শৈবালের সঞ্চয় পদার্থ হলো স্টার্চ, শৈবালের সঞ্চয় পদার্থ হলো স্টার্চ। তো এইখানে তুমি এই আরেকটা পয়েন্ট বানাইতে পারো যে প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলো সঞ্চয়ী পদার্থ হিসেবেও কাজ করে, কি এগুলো সঞ্চয়ী পদার্থ হিসেবে তোমার হলো শর্করা ভূমিকা পালন করে। তো এইখান থেকে কিন্তু তুমি এই পয়েন্টটা আনতে পারো, এটাও কিন্তু তোমার মুখস্থ করার কিছু না। তো এটা কিন্তু তুমি যে উদ্ভিদের ওই যে পড়লা, ওইখানে তিনটা পয়েন্ট পড়লা যে কি কার্বন কাঠামো, গাঠনিক উপাদান, আর হলো সঞ্চয় পদার্থ, ওই সঞ্চয়ী পদার্থ থেকে এই পয়েন্টটা তুমি নিয়ে আসবা যে কি সঞ্চয় পদার্থ, উদ্ভিদের সঞ্চয় পদার্থ শুধু উদ্ভিদের না, প্রাণী, ছত্রাক, তারপরে হলো কি বলে শৈবাল, ব্যাকটেরিয়া, দুনিয়া যারা আছে সবার সঞ্চয় পদার্থই হলো এই শর্করা। তো ওইখান থেকে তুমি এই পয়েন্টটা নিয়ে আসবা। আর ওই উদ্ভিদের তিনটা পয়েন্ট তোমাকে পড়াইছিলাম, ওই তিনটা পয়েন্ট আরেকবার লেখা লাগতেছে। তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবা যে নিউক্লিক অ্যাসিড তৈরিতে শর্করা ব্যবহৃত হয়, এটা কিন্তু তোমরা অলরেডি জানো, এটা নতুন করে কিছু না। কি এইখানে তোমার আরেকটা জিনিস তোমার মাথায় রাখতেছে যে উদ্ভিদের ক্ষেত্রে তিনটা পড়াইছিলাম, কি কি, গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান, তারপরে কি তোমার হলো কার্বন কাঠামো, কার্বন কাঠামো, সঞ্চয়ী পদার্থ, সঞ্চয়ী পদার্থ। এইখান থেকে একটা পয়েন্ট বের করবা, সঞ্চয় পদার্থ কি শুধু উদ্ভিদ না, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া সবার সঞ্চয় পদার্থ হলো এই শর্করা। আর এইখান থেকে আরেকটা পয়েন্ট রাখবা যে কি শুধু যে আরেকটা হলো উদ্ভিদের ক্ষেত্রে কি, উদ্ভিদের হলো দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে হলো এই শর্করা, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান, এতটুকুই মাথায় রাখবে, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে হলো শর্করা। কোন শর্করাটা, সেলুলোজ। আর সেলুলোজ হলো উদ্ভিদের হলো গাঠনিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এইখান থেকে কিন্তু তুমি এই পয়েন্টটা আনতে পারো, অর্থাৎ এই যে উদ্ভিদ এখন শর্করার মধ্যে সেলুলোজ যে শর্করাটা আছে ওটা হলো উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আর হলো স্টার্চ যে শর্করাটা আছে ওটা হলো উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। এখন এই গাঠনিক থেকে তুমি এই দুইটা পয়েন্ট আনতে পারবা যে গঠন করে, তার মানে একটা কাঠামো দান করে, কার্বন কাঠামো। এখন গঠন করে কি করতেছে, উদ্ভিদকে একটা দৃঢ়তা দান করতেছে, এই যে দৃঢ়তা দান করতেছে কি সেলুলোজ শর্করা। এইভাবে মিলাই মিলাই পড়বা। সঞ্চয়ী পদার্থ, উদ্ভিদের সঞ্চয় পদার্থ স্টার্চ, শুধু উদ্ভিদ না, তোমার প্রাণী, ছত্রাক যারা আছে সবার সঞ্চয়ী পদার্থ হলো এই হলো কি, এই হলো শর্করা জাতীয় পদার্থ। এমনি তোমরা কাজগুলো পড়ে ফেলবা, এইভাবে পড়লে কিন্তু তুমি কাজগুলো ভুলবা না। প্রথমে পড়বা শক্তির উৎস, সবার শক্তির উৎস। উদ্ভিদের ক্ষেত্রে কিছু মাথায় রাখো, প্রথমত কি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কোন শর্করাটা, সেলুলোজ শর্করা হলো গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। গাঠনিক উপাদান থেকে আরো দুইটা পয়েন্টে যাবো, গাঠনিক উপাদান তার মানে উদ্ভিদের কাঠামো তৈরি করে, কার্বন কাঠামো তৈরি করে, গাঠনিক উপাদান তার মানে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। এই গাঠনিক উপাদান থেকে তোমার দুইটা পয়েন্ট হয়ে গেছে। দেন কি উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ স্টার্চ, এটা আমরা সবাই জানি। শুধু যে উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ শর্করা এরকম না, এছাড়া প্রাণী, তারপরে ছত্রাক, ব্যাকটেরিয়া এদের সঞ্চয়ী পদার্থ হলো গ্লাইকোজেন, যেটাও শর্করা জাতীয় পদার্থ। অর্থাৎ উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ কি স্টার্চ, এটা শর্করা জাতীয় পদার্থ। তেমনি প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া এদের সঞ্চয়ী পদার্থ কি গ্লাইকোজেন, এটাও শর্করা জাতীয় পদার্থ। এইভাবে কিন্তু তুমি কথা এখানে চারটা আর ওইখানে একটা, 5টা পয়েন্ট শেষ। তারপরে আর 3টা স্পেশাল পয়েন্ট কি, চক্রের ভূমিকা, অ্যাসিড বিপাকের ভূমিকা, কোএনজাইম হিসেবে ব্যবহার। এই 3টা স্পেশাল পয়েন্ট। চক্র কি, কেলভিন চক্র, ক্রেবস চক্র, এইগুলাতে হলো শর্করা জাতীয় যৌগ লাগে। তারপরে অ্যাসিড বিপাক, তোমার অ্যামিনো অ্যাসিডের, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এইগুলা থেকে তোমার হলো নতুন মানে এইগুলার ধ্বংস,
মানে বিপাক মানে তো বুঝো, অর্থাৎ প্রক্রিয়া। এখন প্রক্রিয়াটা ধ্বংস হইতে পারে, আবার নতুন কিছু তৈরি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন অ্যামিনো অ্যাসিডের ধ্বংস হোক বা নতুন কিছু তৈরি হোক, এইগুলাতেই শর্করা ভূমিকা পালন করে, ফ্যাটি অ্যাসিডে ভূমিকা পালন করে, এর জন্য অ্যাসিড বিভাগ। তারপরে আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হলো তোমার কোএনজাইম হিসেবে ব্যবহৃত। এখন কোএনজাইম কি, তোমার প্রোটিনের সাথে যে অপ্রোটিন জাতীয় পদার্থ থাকে, প্রোটিনের সাথে যে অপ্রোটিন জাতীয় পদার্থ থাকে ওটাকে তোমার কোএনজাইম বলা হয়। এখন এই অপ্রোটিন জাতীয় পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো জৈব রাসায়নিক পদার্থ, আর একটা হলো আয়ন। আয়নের মধ্যে তোমার আয়ন, আরেকটা হলো মেটাল, সরি আয়ন না মেটাল। তো মেটালের মধ্যে তোমার বিভিন্ন মেটাল আছে, মেটাল থাকলে এই জৈব রাসায়নিক পদার্থের মধ্যে তোমার শর্করা আর লিপিড থাকে। এখন শর্করা আর লিপিড থাকে, তো এইগুলা মেইনলি কোএনজাইম হিসেবে প্রোটিনের সাথে থাকে, তাহলে শর্করা হলো কোএনজাইম হিসেবে ব্যবহৃত। তারপরে হলো আরেকটা স্পেশাল পয়েন্ট যেটা তোমাদেরকে একটু মনে রাখা লাগবে, এই যে নিউক্লিক অ্যাসিড তৈরিতে শর্করা ব্যবহৃত হয়। কারণ আমরা অলরেডি প্রথম অধ্যায়তে বলছি নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ আরএনএ, আর এগুলো তৈরি হতে একটা পেন্টোজ সুগার লাগে, যেটা হলো শর্করা জাতীয় পদার্থ। এইভাবে কিন্তু তোমরা শর্করা সবগুলো কাজ মাথায় রাখতে পারো, কিন্তু অত কঠিন না, একটু টেকনিক্যালি আমি শিখালাম যে কোন টেকনিকে তুমি জিনিসগুলো মনে রাখো। এইভাবে টেকনিক্যালি তুমি জিনিসগুলো কিন্তু মনে রাখতে পারো, এইভাবেই তুমি মুখস্থ করা লাগে। তো মূলত আজকে ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, আমি ক্লাসটা আর বাড়াবো না। নেক্সট ক্লাসে তোমাদের বাকি যেটুকু দাগাই দিছিলাম আজকে, ওই দাগানোটুকু কমপ্লিট করবো, তারপরে শর্করার বাকি পার্টটুকু দাগাই দেন আরো 1 থেকে 2টা ভিডিওতে এগুলো কমপ্লিট করে পুরো শর্করা টপিকটা কমপ্লিট করবো, কারণ শর্করা টপিকটাই বড়, বাকি টপিকগুলো সহজ, এক ক্লাসেই এক একটা টপিক কমপ্লিট করানো যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।